আমি জানি আমাকে তুমি মেনে নিতে পারছো না। আমার উপরে তোমার অনেক রাগ হচ্ছে। কি করব বলো? এই বিয়ে আমি করতে চাইনি। আমি চাই নাই কারো লাইফ নষ্ট করে দিই। একটা কথা বলেন তো, আপনার বাবা মা আমার মাঝে কি দেখলো যে আপনাকে আমার হাতে তুলে দিল? আপনার বাবা মা জানেন আমি একজন বখাটে ছেলে। আমি দিনরাত মেয়েদের বিরক্ত করি। আমার জন্য মেয়েরা বাহিরে বের হইতে সাহস পায় না। আমি জানি না কেন তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। তুমি তো আমার সম্পর্কে সব জানো, তাই না? হ্যাঁ জানি আপনি একজন ধর্ষিতা। সব জানার পরেও তুমি আমাকে বিয়ে করলে কেন? তোমার ফ্যামিলি কেন আমার সাথে তোমার বিয়ে দিল? এইটা খুব সহজ। আপনাকে বিয়ে করলে আমাদের কোম্পানি অনেক লাভ আছে, তাই বিয়ে দিয়েছে। বাট আপনার বাপ এত বোকা কেন? আমার মতো ফালতু বখাটে ছেলের সাথে বিয়ে দিল। ও আমার কোনো ধারণা নেই কেন আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছে। হয়তো কোম্পানির জন্য। কি জানি, এত ভেবে লাভ নাই। আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনি তো ক্লান্ত মনে হয়, ঘুমিয়ে পড়েন। আরুষ শেরওয়ানি খুলে ঢিল মেরে সোফায় ফেলে দিল। আরুষ খাটের এক পাশে শুয়ে পড়ল। হঠাৎ মনে পড়ল, ঘুমটা খুলে দেখা উচিত, না হইলে মেয়েটা ভাববে আমি ওকে ধর্ষিতা ভেবে টাচ করছি না। আরুষ যেই ভাবা সেই কাজ। আরুষ উঠে নদীর সামনে বসে ঘুমটা খুলে দিল। আরুষ হাঁ হয়ে গেল। নদী আয়ানের দিকে তাকালো। আরুষ বলতে লাগলো, মাশাল্লাহ, আপনি এত সুন্দর। আমি তো ভাবতে পারছি না আমার বউ এত সুন্দর। ধর্ষণের কী দোষ? আপনি দেখতে একদম পরীর মতো। আমার নিজের তো আপনাকে আদর করতে মন চাচ্ছে। আরুষের কথা বলার ধরন দেখে নদীর গা গুলিয়ে উঠল। আরুষ নদীর ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে সাথে সাথে আরুষকে নদী বাধা দিল। আরুষ নদীর দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে আপনার কাছে যেতে দিতে চান না? ওকে নিজের মুখ ঢেকে রাখেন। আমার আবার আপনাকে আদর করতে মন চাচ্ছে। আরুষ নদীর মুখের ঘোমটা ফেলে দিয়ে এক সাইডে ঘুরে শুয়ে পড়ল। আরুষ নদীর চেহারা চোখের সামনে ভাসতে লাগলো। আরুষ এপাশ ওপাশ হতে লাগলো। নদী উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। আরুষের ঘুমে না ধরলে খাটে উঠে বসে পড়ল। নদীর দিকে তাকিয়ে বলল, ধুর, ঘুম ধরছে না। কি করব? আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে দিবেন? আমি শুধু জড়িয়ে ধরবো, এর বেশি কিছু করব না, প্রমিস। যৌব সৌন্দর্য সবার সারা জীবন থাকে না। এক সময় সবকিছু শেষ হয়ে যায়। আর কারোর প্রতি যদি ভালোবাসা মায়া থাকে তাহলে সেটাই সারা জীবন থাকে। ভালো লাগা ভালোবাসা দুটোর ভেতর অনেক পার্থক্য। নদীর কথা শুনে আরুষ বুঝতে পারল নদী কি বুঝালো। আরুষ কিছু না বলে ঘুরে শুয়ে পড়ল। নদী লাইট অফ করে আরুষের পাশে শুয়ে পড়ল। আরুষ নড়াচড়া করলে নদী আরুষের হাত ধরে নিজের শরীরের উপরে রাখলে আরুষ 420 ভোল্টেজের বিদ্যুতের শক খেল। নদী আরুষকে কেঁপে উঠতে দেখে মুচকি হাসি দিল। আরুষ আস্তে আস্তে নদীর কাঁধে থুতনি ঠেকিয়ে গলায় কিস করল। নদী লাইট জ্বালিয়ে দিলে আয়ান সাথে সাথে ঘুরে শুয়ে পড়ল। নদী তাকাতেই চোখ বন্ধ করে বলল, আমি ঘুমিয়ে গেছি, আমি কিছু করি নাই। আরুষের কথা শুনে নদী হাসি থামাতে না পেরে হেসে উঠল। আরুষ চোখ খুলে ভ্রুকুচকে তাকিয়ে বসে এক চোখ বন্ধ করে তাকিয়ে থাকে। নদীর হাসি দেখে আরুষও হেসে নদীকে জড়িয়ে ধরতে গেলে নদী হাতে একটা থাপ্পড় দিলে আরুষ সাথে সাথে হাত গুটিয়ে নিয়ে বলল, একটু ধরলাম, তাতে মারলেন? ঘুমাও। তোমার না অনেক ঘুম পাচ্ছে? ঘুমিয়ে যাও। আমার এখন ঘুম পাচ্ছে না। ঘুম কই গেল? আপনি তো কেড়ে নিলেন। দেখেন, বউ হয়ে যদি কাছে আসতে না দেন তাহলে তো জামাই পরকীয়ায় জড়িয়ে যাবে। তাই আপনার উচিত জামাইকে কাছে আসতে দেওয়া। আরুষের কথা শুনে নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, কাছে তো আছো, দূরে কখন গেলে? আচ্ছা, আর একবার জড়িয়ে ধরতে দেন, আর কিস করব। ওকে। নদীর লাইট নিভিয়ে দিল। আরুষ খুশি হয়ে নদীর বুকের উপরে মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। নদী মনে মনে ভাবতে লাগলো, এই ছেলে নাকি বখাটে। নিজের বউয়ের কাছে আসতে কত লজ্জা পাচ্ছে। দেখে মনে হচ্ছে মেয়েদের কাছে প্রথম এত কাছে এসেছে। যারা মেয়েদের মাঝে বেশি থাকে তাদের তো এত লজ্জা পাওয়ার কথা না। আল্লাহ ভালো জানে কার মনে কি চলছে। নদী কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আরুষও ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে আরুষ ওর পেটের উপরে মুখ গুজে শুয়ে আছে। আরুষের ঘুমানো দেখে হাসি আসলো। নদী বলতে লাগলো, এই ছেলে তো পুরো বাচ্চা। ঘুমোতে ঘুমোতে কোথায় গেছে? নদী আরুষের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।
আরুষের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে উঠে বসলো। আরুষ নদীর দিকে তাকিয়ে বলল, আপনি কেডা? মানে কি? আরুষ রাতের কথা মনে পড়তেই দাঁতে দাঁত চেপে এসে বলে, ইয়ে মানে আপনি তো আমার বউ, ভুলে গেছিলাম। আসেন একটু জড়িয়ে ধরি। নদী ভ্রুকুচকে তাকালে আরুষ বলে ওঠে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু বলছি? নদী আরুষের কথা শুনে হাত বাড়িয়ে দিলে আরুষ খুশি হয়ে নদীকে জড়িয়ে ধরে বলল, আহ বউ, আপনার শরীর কি নরম, আর কত সুন্দর ঘ্রাণ, মন চাচ্ছে সারাদিন জড়িয়ে ধরে থাকি। নদী আরুষের কথা শুনে বলল, ছাড়ো, অনেকক্ষণ ধরছো। আর একটু ধরে থাকি না? ওয়েট, 2 মিনিট। না, 5 মিনিট। না, 2 মিনিট। আচ্ছা। 2 মিনিট হয়ে গেলেও আরুষ ছাড়ল না। নদী ছাড়তে বললে আরুষ বলে, আরও 2 মিনিট। এভাবে 8 মিনিট পার হয়ে গেল। নদী সরিয়ে দিয়ে বলে, ফাজিল ছেলে, ছাড়ো, নিচে যেতে হবে। নদী খাট থেকে নেমে লাগেজ থেকে শাড়ি বের করে। ওয়াশরুমে চলে গেল। গোসল করে শাড়ি পরে বের হইল। নদী আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হেয়ার ড্রায়ার করতে লাগলো। আরুষ আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে নদীর কোমরে হাত দিয়ে চেপে ধরলে নদী কেঁপে উঠল। আরুষ নদীর ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিলে নদী চোখ বন্ধ করে ফেলল। আরুষ আরও কাছে যাবে, সাথে সাথে দরজায় নখ হইলে আরুষ আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। নদী গিয়ে দরজা খুলে দিলে আতিয়া এসে বলল, ভাবি, সবাই আপনার জন্য অপেক্ষা করছে, চলেন নিচে। নদী আতিয়ার সাথে চলে গেল। আরুষ গোসল করে রেডি হয়ে নিচে চলে গেল। নিচে গেলে সবাই নদীকে নিয়ে নানা ধরনের কথা বলছে। নদীকে একজন বলতে লাগলো, তোমাকে ধর্ষণ কিভাবে করলো? ওই ছেলেদের কি আগে থেকেই চিনতে? আরুষ নদীর দিকে তাকিয়ে দেখে নদী অসহায়ভাবে নিচের দিকে তাকিয়ে আছে। আরুষ নদীর পাশে বসে বলল, আন্টি, আপনার মেয়ে পালিয়ে গেল কিভাবে? আপনি কি ওই ছেলেকে আগে থেকে চিনতেন? আপনি কি আপনার মেয়েকে পালাতে সাহায্য করছিলেন? আরুষের কথা শুনে মহিলাটা রেগে গেল। আতিয়া মিটিমিটি হাসতে লাগলো। মহিলাটা রেগে বলে, আরুষ, এসব কি বলো? আমি কিভাবে তোমার মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করব? আগে জানলে কি আমি ওর সাথে পালাতে দিতাম? আরুষ মিষ্টি করে হেসে বলে, তো আন্টি, আমার বউ কিভাবে ধর্ষকদের চিনবে শুনি? আমার বউকে ইচ্ছাকৃতভাবে ধর্ষিতা হইতে গেছিল নাকি? আরুষের কথা শুনে নদীর চোখের পানি টলমল করতে লাগলো। মহিলাটা রেগে বলে, রাহেলা, তোর ছেলে একদম বেয়াদব হয়ে গেছে। দেখ, বিয়ে করতে না করতেই বউয়ের হয়ে কথা বলা শুরু করেছে। আর কিছুদিন গেলে দেখবি তোদের সাথে থাকবেই না। বউ যা বলবে সেটাই শুনবে। আরুষ বলে ওঠে, যাক বাবা, বিয়ে করলাম জীবনসঙ্গী আমার, আমি তার কথা শুনবো না তো? আন্টি, আপনার কথা শুনবো নাকি? মহিলাটা রেগে উঠে চলে গেল। সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আরুষের আম্মু বলে ওঠে, ঠিক করছস, অনেকক্ষণ ধরে ফালতু বকবক করছিল। বৌমা, ওইখান থেকে উঠো, এত কারো কথার উত্তর দেওয়া লাগবে না। আম্মু, আমি আপনাকে সাহায্য করি। না, তুমি আতিয়াদের সাথে আড্ডা দাও। নদী কোনো কথা না শুনে আরুষের আম্মুকে সাহায্য করতে লাগলো কাজে। আতিয়া বলে ওঠে, যাক, আমার ভাইটা নিজের স্ত্রীকে সম্মান করতে জানে। তোকে সম্মান করি, আয়। দরকার নাই, আমার মাথার চুল এলোমেলো করার কোনো ইচ্ছে আমার নাই। আতিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আরুষ সোফা থেকে উঠে সোজা ছাদে চলে গেল। ছাদে বসে থেকে সিগারেট ধরিয়ে ফুঁকতে লাগলো আর ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। একটা কথা ছিল আরুষ, আমরা যাদের ভালোবাসি তারা আমাদের খুব যত্ন সহকারে কষ্ট দেয়। একজন মানুষকে মেরে ফেলতে অতিরিক্ত ভালোবাসাই যথেষ্ট। তুমি আমাকে মেরে ফেলার জন্য আমার জীবনে এসেছিলে, আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমি কখনোই তোমাকে কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমি তোমার মাঝে আর আগের মতো ভালোবাসা ফিল করতে পারি না। তোমার মাঝে আগের মতো কোনো ভালোবাসা আমার কাছে না। মিথ্যা অভিনয় করতে আর ভালো লাগছে না। ও, আমি বিরক্তিকর হয়ে গেছি। আমি জানি না, তুমি আমাকে বেঈমানের খাতে নাম লিখে নিও। আচ্ছা রাইসা, তুমি এত সুন্দরভাবে ছেড়ে যেতে পারছো কিভাবে? কত সুন্দরভাবে বলছো বেইমানের খাতায় নাম লিখে নিও। ভালোবাসার খাতায় কেন নাম লিখে আজ এমন কথা বলছো? তোমার কি তাহলে আমার প্রতি ভালোবাসা ছিল না?
ওইটা কি ভালো লাগা ছিল নাকি? হয়তো হবে। তুমি কি জানো আমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, জানি। সব জেনেও চলে যাবে? মিথ্যা মায়ায় থাকতে চাই না। আমি তোমাকে হয়তো আর ভালোবাসি না। মিথ্যা আশা দিয়ে আর তোমার লাইফে থেকে তোমার কষ্ট আরও বাড়াতে চাই না। ওকে ভালোবাসায় কখনো বেঁধে রাখা যায় না। আমিও তোমাকে জোর করব না, চলে যাও। আমি তোমাকে আগেই বলেছিলাম, যদি কখনো বিরক্ত হও আমাকে সোজা বলে দিও। ধন্যবাদ আমাকে সোজা বলে দেওয়ার জন্য। এই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে। যাই হোক, ভালো থাকো। আর হ্যাঁ, কোনো দরকার হইলে আমাকে বলো, সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করব। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি জানি তুমি আমাকে হারানোর ভয় পাও, কিন্তু আমি তোমার ভয়টাকে সত্যি করে দিলাম। আরুষ মুগ্ধতা নিয়ে হাসি দিয়ে বলে, শূন্য থেকে এসেছি, সময়ের প্রয়োজনে আবার শূন্যে ফিরে যাব। ধ্বংস থেকেই যার সৃষ্টি, তার আবার কি হারানোর ভয়? আরুষ কথাটা বলে চোখের পানি ফেলতে লাগলো। হঠাৎ পিছন থেকে কারো ডাক শুনে আরুষ তাড়াতাড়ি করে চোখ মুছে নিয়ে পিছনে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, আরে দোস্ত যে। কিরে শালা, এখানে একা বসে আছিস কেন? আমি শালা নাকি তুই আমার শালা হয়ে গেছস? মুখের ভাষা আমার চেঞ্জ হবে না। বসে কখন আসলি? এই তো কেবল। বসেক, অনেক দিন পর তোর সাথে দেখা, ভালো লাগছে অনেক। সেম টু ইউ। আরুষ রাকিবের সাথে বসে গল্প করতে লাগলো। পিছন থেকে আতিয়া বলে ওঠে, ভাইয়া নিচে আসো, ভাবির বাসা থেকে সবাই এসেছে। তুই যা, আমরা আসছি। আতিয়া চলে গেল। আরুষ রাকিব দুইজন নিচে নেমে গেল। আরুষ আর রাকিবকে দুষ্টুমি করতে করতে নামতে দেখে সবাই ভ্রুকুচকে তাকালো। নদীর কাজিনরা বলে ওঠে, বাবা তুই বিয়ে তো আসিস না, আজকে আসলি, আর আজকের ভিতরে দুলাভাইয়ের সাথে এত মিল কেমনে হইল? রাকিব আরুষ তাতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, আমার শালা হয়তো, তাই আগে থেকে চিনি। আপনি আবার আমার হাজব্যান্ড কিভাবে হইলেন? আপনাকে তো আমি আগে দেখিই নাই। আতিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। রাকিব তোতলাতে তোতলাতে বলল, আরে আরে পিচ্ছি, রাগ করে না, খুব তাড়াতাড়ি তুমি আমার বউ হয়ে যাবে। ফালতু কথা বলিস না, মায়ের খাবি। আরে ভাইয়া, আমার বেআইন হয়, আমি মজা করতে পারি। ছাড়, আঙ্কেল আন্টিদের সাথে কথা বলে আসি। আরুষ রাকিবকে ছেড়ে নদীর আব্বু আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করলো। সবার সাথে গল্প করে সন্ধ্যার দিকে সবার থেকে বিদায় নিয়ে আরুষ নদী রাকিবের সাথে বসলো। মাঝ রাস্তায় গেলে রাকিবের ঘুম ধরলে রাকিব আরুষের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। আরুষ রাকিবকে এক হাত দিয়ে ধরে রাখলো। নদী আরুষকে বলল, তুমি এখানে আসো, আমি মাঝখানে বসি, রাকিবকে আমি ধরছি। সমস্যা নেই, আপনি ঘুমাতে পারেন। নদীর কাজিনরা পিছনে ঘুরে তাকিয়ে বলে, কি এক অবস্থা, জামাইয়ের কাঁধে বউ ঘুমায়, এখানে দিকে সব উল্টা, বউ জেগে থাকে, বউয়ের ছোট ভাই জামাইয়ের কাঁধে ঘুমিয়ে আছে। কথাটা বলে সবাই হাসতে লাগলো। আরুষ বলতে লাগলো, এখানে হাসার কি হলো? রাকিব আমার কাছে যেমন সেফ, তেমন আমি ওর কাছে। সো এখানে হাসার কিছুই নাই। বউ এসেছে গতকাল, আর ওই আমার লাইফে এসেছিল 5 বছর আগে। ওই আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার ভাই। আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী বলে উঠল, মানে তুমি রাকিবকে আগে থেকে চেনো? হ্যাঁ, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। তাই তো বলি, রাকিব নতুন মানুষের সাথে এত ক্লোজ কেমনে হইল? নিশ্চয়ই ঘুমিয়ে গেল, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, মানুষটা কি ভাববে কিছু না ভেবে ঘুমিয়ে গেল। সবাইকে অবাক দেখতে ভালো লাগছে, খারাপ না? আরুষ হাসতে লাগলো। সবাই কথাবার্তা বলতে বলতে বাসায় পৌঁছে গেল। আরুষ রাকিবকে আস্তে আস্তে ডাকতে লাগলো। রাকিবের ঘুম ভাঙলে দেখে চলে এসেছে। আরুষ বলে ওঠে, তোর বাসা এত দূর কেন? সবগুলো ঘুমাইছে, ডাক সবগুলোকে। আমি আমার বউ নিয়ে নামলাম। আরুষ নেমে নদীকে কোলে তুলে নিল। রাকিব সবাইকে ডাক দিতে লাগলো। লাগেজ নিয়ে যেতে লাগলো। ভিতরে গেলে আরুষ সবার সাথে কুশল বিনিময় করে নদীকে নিয়ে রাকিবের সাথে রুমে গেল। আরুষ নদীকে খাটে শুয়ে দিল। রাকিব লাগেজ দিয়ে বলল, থাক, আমি গেলাম। তোর মেজো বোনকে তো দেখলাম না। আপু কি জানে তোর সাথে বড় আপুর বিয়ে হয়েছে? জানি না, হয়তো জানে না। ওকে আমি কোথাও দেখি নাই। হয়তো আপু দুলাভাই ছুটি পায় নাই। ও ডাক্তার মানুষ। আপু হয়তো এখানে থাকবে, একেবারের জন্য আসবে। পাশে হসপিটালে ট্রান্সফার হওয়ার কথা শুনছি।
ও আচ্ছা। থাক, আমি গেলাম। আরুষ ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হইলে দেখে নদী উঠে পড়ছে। নদী বলে উঠল, আম্মু খাবার দিয়ে গেছে, খেয়ে নাও। আমি আপনাকে সাহায্য করব। তুমি খাও। করি। আরুষ নদীর কাছে গিয়ে গয়নাগুলো খুলে দিতে লাগলো। সুযোগ বুঝে কিস করতেই নদীর সাথে সাথে সামনের দিকে ঘুরে হাত কোমরে রেখে বলল, আমি জানতাম সুযোগ বুঝে কাজ করবে। যাও খাবার খেয়ে নাও, আমি আমার কাজ একা করতে পারবো। একটু সাহায্য করতে চাইলাম, ভালো লাগলো না। লাগবে না, যাও। আরুষ খাটে গিয়ে বসে থাকলো। নদী মিটে মিটে হাসতে লাগলো। আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে বের হইলে দেখে আরুষ বসে আছে, ফোন চালাচ্ছে। নদী বলে উঠে, কি ব্যাপার, খাওয়া বাদ দিয়ে তুমি বসে আছো কেন? খাবো না, হাত দিয়ে খাইতে পারি না, হাতে ব্যথা লাগছে। আরুষের কথা শুনে নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, তাই না? তাহলে ফোন চালাচ্ছ কিভাবে? আরুষ সাথে সাথে ফোন রেখে বলে, কই, আমি আবার ফোন চালালাম। কি ব্যথা হাতে। নদী বুঝতে পারলো আরুষ কি চাচ্ছে। নদী শাড়িটা রেখে আরুষের পাশে বসে খাবারের প্লেট নিয়ে খাবার নিয়ে এক লোকমা সামনে ধরলে আরুষ খুশি হয়ে বসে মুখে দিল। নদী আরুষকে খাওয়াই দিতে লাগলো। আরুষ নদীকে বলল, আমি আপনাকে খাওয়াই দেই। তোমার না হাতে ব্যথা? ও হ্যাঁ, তাই তো, আমার হাতে ব্যথা। আরুষের মুখের দিকে তাকিয়ে নদীর হাসি আসতে লাগলো। নদী আরুষকে বলল, কেউ যদি চায় তাহলে খাওয়াই দিতে পারে। আরুষ খুশি হয়ে নদীকে খাওয়াই দিতে লাগলো। লাস্টের লোকমা দিলে নদী দুষ্টুমি করে আরুষের হাতে কামড় দিলে আরুষ হাত তাড়াতাড়ি করে বের করে হাত ঝাঁকাতে লাগলো। নদী খিলখিল করে হাসতে লাগলো। আরুষ নদীর কাছে গিয়ে বলল, আমিও কামড় দিব, হাত দেন বলছি। কাজ হবে না, সুযোগ আছে, ছিল, এখন নাই। আরুষ নদীর সাথে জোরাজুরি করতে গিয়ে ঠাস করে পড়ে গেল। আরুষের বুকের উপরে পড়লে দুইজনে ফিক করে হেসে দিল। নদী বলে উঠল, ব্যথা পাইছো নাকি? না, ও হাতে ব্যথা পাইছি, ঠোঁটে একটু চুমু দিলে মনে হয় ঠিক হবে। আরুষের কথা শুনে নদী বলে, এত ফাজিল কেন? হ্যাঁ, মাথায় ব্যথা পাওয়ার কথা ঠোঁটে কেমনে পাও? হ্যাঁ, আমার মাথার পিছনে ঠোঁট ছিল তো তাই। আরুষের কথা শুনে নদী হাসতে লাগলো। নদী আরুষের উপর থেকে উঠতে চাইলে আরুষ বাম হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিস না দিলে উঠতে দিব না, ডান হাত দিয়ে ধরবো। এই না না, একদম না, ছাড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি কি করব, আমার ঠোঁটে ব্যথা করছে। কিস দেন, না হইলে ছাড়বো না। আমার এইভাবে শুয়ে থাকতে খারাপ লাগছে না। আরুষ অনেক জোরাজুরি করলে নদী বলে উঠে, দিব, বাট আমাকে আগে ছাড়ো। না, আপনি চলে যাবেন। এটা আমার রুম, এই রুম থেকে কই যাব? তাও ঠিক। আরুষ ছেড়ে দিলে নদী হুট করে ঠোঁটে আলতো করে কিস দিয়ে ওঠে। প্লেট নিয়ে দৌড়ে নিচে চলে গেল। আরুষ নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আরুষ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাত ধুয়ে নিল। খাটে শুয়ে পড়ল। আরুষের অনেক ঘুম পেলে ঘুমিয়ে গেল। নদী চুপি চুপি রুমের ভিতরে ঢুকে দেখে আরুষ ঘুমিয়ে গেছে। দরজা লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিল। খাটে আরুষের পাশে গিয়ে শুয়ে পড়ল। ড্রিম লাইট জ্বালিয়ে দিল। আরুষের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ওর নামে কত খারাপ কথা শুনছি, অথচ আমি ধর্ষিতা জেনেও আমার প্রতি কোনো ঘৃণা বা রাগ কোনোটাই নেই। এমনও ছেলে হতে পারে? আগে কেউ ধর্ষিতা শুনলে থুতু ফেলে চলে যাইতো, বিয়ে তো দূর, শুনে দূর দূর করতো। আর ওই কত সুন্দরভাবে আমার সাথে দুষ্টুমি করে, সবার সামনে আমাকে কিভাবে বাঁচিয়ে দিল। আসলে মানুষকে সামনে থেকে দেখে কখনো বিচার করা লাগে না। নদী আরুষের গালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে আরুষের ঘুম ভাঙলে দেখে নদী ওর বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরুষ মিষ্টি করে হেসে নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। নদীর ঘুম ভাঙলে নড়ে উঠলে চোখ খুলতেই সাথে সাথে আরুষ চোখ বন্ধ করে ফেলল। নদী আরুষের কাণ্ড দেখে মুচকি হাসি দিল। নদী উঠতে গেলে আরুষ জড়িয়ে ধরে বলল, আমি ঘুমের ভিতরে কোলবালিশ কিন্তু জড়িয়ে ধরছি, আমি কিন্তু কাউকে ধরি নাই। ফাজিল ছাড়ো, অনেক বেলা হয়ে গেছে। আর একটু শুয়ে থাকলে কিছু হবে না। ছাড়ো। নদী আরুষের থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেল। আরুষ নদীর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। নদী পিছনে ঘুরে বলে, এভাবে তাকানোর কি আছে? তোমার বাসা থেকে তো মানুষজন আসবে, আর আমার কিছু কাজিনরা আসবে, ওরা খেপাতে খেপাতে মেরে ফেলবে আমাকে। থাক থাক গা যান, আমি চাই না আমার বউকে কেউ মেরে ফেলুক। গুড, নিজে ওঠেন। একসাথে ফ্রেশ হব।
আরুষের হাসি দেখে নদী বুঝতে পারলো আরুষের মাথায় কি চলছে। নদী কোমরে হাত দিয়ে বলে, এই তোমার মাথায় এত দুষ্টু বুদ্ধি ঘোরে কেন? একদম দুষ্টুমি করলে মার দিব। হায় হায়, আমার বউ আমাকে মারবে? নদী কিছু বলতে যাবে তার আগেই দরজায় নক করার শব্দ হলো। আরুষ দরজা খুলতে চলে গেলে দেখে রাকিব দাঁড়িয়ে আছে। রাকিব ভেতরে ঢুকে বলে, কিরে, ঘুম ভাঙে নাই? নিচে সব দাদি নানিরা সব তোদের জন্য অপেক্ষা করছি, তোদের নাচ জামাইকে দেখবে। ফ্রেশ হয়ে আসি, তুই বসেক। আমার কাজ আছে, তোরা ফ্রেশ হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। রাকিব চলে গেল। আরুষ নদী ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আরুষ নদী নিচে চলে গেল। দুইজন নিচে নামতেই লাগলো। নিচে গেলে আরুষ সামনের দিকে তাকাতেই বুকের ভেতর ধুপ করে উঠল। আরুষ সবাইকে সালাম দিলে সবাই সালামের উত্তর দিল। রাইসা নদীকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো ওরা সাজু, তোমাদের তাহলে আসার সময় হইল। আপু রাগ করে না, আমার ছুটি হয়েছে। আপনার বোনের কিছু ঝামেলার জন্য বিয়েতে আসতে পারি নাই। তোমাদের দুজনের কাজ হয়ে গেছে তাহলে? হুম আপু, হয়ে গেছে। 2 দিন পর জয়েন হব। যাক, খুব ভালো হবে। আরুষ রাইসা সাজু বাদে সবার সাথে কথা বলতে লাগলো। আরুষের সাথে সবাই মজা করতে লাগলো। সাথে আরুষও ওদের সাথে মজে গেল। রাকিব বাহির থেকে এসে বলল, আরুষ, বাইরে চল। রাকিবের কথা শুনে সবাই রাকিবকে ধমক দিল। নদীর আম্মু বলে ওঠে, আরু, তোর বড় বোনের জামাই হয় না, ওকে নাম ধরে কিভাবে ডাকিস? রাকিব কিছু বলতে গেলে আরুষ বলে, ঠিক দুলাভাই বাদে নাম ধরে ডাকো কেন? আরুষের কথা শুনে রাকিব বলে, শালা, এমনিতে সবাই আমাকে বকা দিচ্ছে, তার উপরে আবার নুনের ছিটা দিচ্ছিস, লাথি খাবি। বেয়াদব ছেলে, দুলাভাইকে কেউ শালা বলে? তোর আব্বু একবার আসুক, তোর বেয়াদবি বের করব। রাকিবের কান্না করার মতো অবস্থা। আরুষ রাকিবের কাছে গিয়ে বলল, ওলে ওলে বাপুটা কান্না করে না। ছাড় শালা, তুই আমাকে বকা খাওয়াচ্ছিস। আরে মজা করছি, রাগ করিস না তো। নদীর আম্মু রেগে কিছু বলবে তার আগেই নদী বলে ওঠে, আম্মু বকা দিও না তো, ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড, ওরা অনেক আগে থেকেই পরিচিত। সবাই অবাক হয়ে গেল। আরুষ বলে, চল, কোথায় যাবি? সবাই টিট চাচ্ছে, চল। ওকে তুই খাওয়াবি নাকি? আমি তোর বোনের জামাই না কি? আমি? তাহলে খাওয়াবে কে? তুই? লাথি খাওয়ার আগে বল। যাচ্ছি, মান সম্মান শেষ করে দিস না। বউ, আমি বের হইলাম। আরুষের কথা শুনে সবাই মজা করে আরুষের কথা কপি করলে নদী লজ্জা পেয়ে গেল। নদীর আগের লুক নিয়ে তাকাতেই আরুষ রাকিবের সাথে চলে গেল। রাইসা আরুষের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, আগের মতো দুষ্টু আছো, একটুও পরিবর্তন হও নাই, শুধু বড় হয়ে গেছো। চেহারা কিছুটা পরিবর্তন এসেছে। রাইসার চোখের কোনায় পানি জমলে সাথে সাথে নিজেকে সামলিয়ে নিল। আরুষ রাকিবের সাথে আর নদীর কাজিনদের সাথে চলে গেল। ওদের সাথে সারাদিন ঘুরে সন্ধ্যার দিকে বাসায় আসলো। বাসায় এসে রাকিবের সাথে ওর রুমে যেতেই আতিয়া বলে, ওই ভাইয়া, রেডি হওয়া বাদ দিয়ে ওই রুমে কি করছো? একটু পরে আসি, তুই যা। আরুষ রাকিবের সাথে ওর রুমে গিয়ে প্যাকেটগুলো রেখে বলল, তুই আমাদের বাসায় চল। দূর, এমন গেলে কেমন দেখা যায়? কে কি বলবে রে? না, এখন যাব না, পরে যাব। আচ্ছা তুই যা, আর এইগুলো আমি পুড়িয়ে ফেলবো, যা। ওকে থাক। আরুষ চলে গেল। আরুষ নদীর রুমে গেলে দেখে রাইসা বসে আছে। আরুষ কিছু না বলে বের হয়ে যেতে নিলে রাইসা বলল, নদী ওয়াশরুমে গেছে। আরুষ কিছু না বলে সোফায় বসলো। ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। রাইসা আরুষের দিকে তাকিয়ে আছে। রাইসা বলে ওঠে, আমাকে ঘৃণা করো তুমি? আরুষ রাইসার দিকে তাকিয়ে বলল, ঘৃণা কেন করব? যে যাকে ভালোবাসে সে তাকে গোটা জীবন দিয়ে পেতে চায়। তুমি তো ভালোই বাসনি, পেতে চাইবি কেন? সেখানে তোমাকে ঘৃণা করার কোনো প্রশ্ন আসে না। আরুষের কথা শুনে রাইসার চোখ জোড়া ভিজে গেল। রাইসা আরুষকে কিছু বলার আগেই নদী ওয়াশরুম থেকে বের হইলে রাইসা তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলল। নদী হাসি মুখে দুজনের দিকে তাকিয়ে বলল, কি দুলাভাই শালিকা, তাহলে পরিচয় হয়ে গেলে? আপনি তো ভালো মানুষ, আমার শেরিকার সাথে পরিচয় করে দেন নাই। ফাজিল একটা দিব, বন্ধুর সাথে চলে গেলে কথা বলার সুযোগ দিয়েছো। আর শোনো, তুমি তো দুষ্টু টাইপের, আমার বোনের সাথে ফাজলামি যেন করো না। ওর জামাই অনেক হিংসুটে, অল্পতেই জেলাস হয়ে যায়। তাই নাকি?
দুলাভাই কোথায়? ওই তো। আমাকে নিয়ে কথা হচ্ছে। হিহি, বলতাছে ভাইয়া নাকি শালিকাকে নাকি চোখে হারান। এত বউ পাগলা হইলে চলে? আমি তো আমার বউকে নিয়ে ভাবি না। তাই নাকি? এই জন্য তো 12টার দিকে রুম থেকে বের হইলে, বইয়ের পিছন পিছন নিচে নামলে। আরুষ লজ্জা পেয়ে গেল। নদী বলে উঠল, এই যাও, ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে নাও। থাকেন, যাই, রেডি হয়ে নেই। আরুষ, ক্লাবে যাওয়া লাগবে। ক্লাবে কেন? আমার ফ্রেন্ডরা সব ক্লাবে আসবে, একটা পার্টি রাখা হয়েছে। ও আচ্ছা। বউ আমি যাই, আপনি একটু আব্বু আম্মুকে বুঝিয়ে বলেন। আরুষ কথাটা বলে শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। শার্ট চেঞ্জ করে শার্ট নদীর কাছে দিয়ে রাকিবের সাথে চলে গেল। নদী আরুষের শার্ট ভাঁজ করতে লাগলো। আরুষ সবার থেকে বিদায় নিয়ে রাকিবের সাথে চলে গেল। 2 দিন পর আরুষ রাকিব বাসায় গেলে আরুষের আম্মু বলল, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? তুই এই 2 দিন কোথায় ছিলি? না ফোন ধরছস, না কারোর সাথে কোনো যোগাযোগ রাখছস। সমস্যা কি তোর আমাকে বল। সরি আম্মু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আরুষের সালামের উত্তর নিল সবাই। রাকিব বলে উঠল, আব্বু আম্মু, ভাইয়া দুলাভাই, তোমরা কখন এসেছো? আমরা গতকাল এসেছি। তোমাদের কোনো খোঁজ খবর নাই। কাহিনী কি তোদের? এই 2 দিন কোথায় ছিলি? মানে আম্মু, আসলে আমাদের পুরনো ফ্রেন্ড এক হয়েছিলাম, সেইখান থেকে আমরা ট্যুরে গিয়েছিলাম। আর ফোন ধরা নিষেধ ছিল, সবাই ফোন ছাড়া এনজয় করছি। তো একবার কি আমাদের কল করে বলতে পারতিস না? আমরা কত চিন্তায় ছিলাম। রাইসা আপু তো জানে আমাদের ব্যাপারে, আপু কি কিছু বলে নাই? আমি বলছি, বাট তোদের ফোনে কল যাচ্ছিল না, এইটা নিয়ে সবাই চিন্তায় ছিল। আর একবার আমাকে তো বলতে পারতি। ওকে সরি, আর এমন হবে না। এই যে কান ধরলাম। যাও, দুজন ফ্রেশ হয়ে আসো। তোমাকে কিছু বলেছে, কোনো কিছু কানে নেও না। তোমাকে কিছু বলতে আর চাই না, যাও। আরুষ রাকিব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে পড়ল। রাইসা বলে ওঠে, আন্টি, আপনাদের বললাম না ওরা ঠিক আছে। এইটা অনেকবার হয়েছে, ওরা এ নিয়ে 30 বারে কাজ করলো, আর এইবার তো ফোন বন্ধ করে রাখছিল। রাইসার কথা শুনে নদীর সাজু অবাক হয়ে তাকিয়ে বলল, তুই কিভাবে জানলি ওরা 30 বার এমন করলো? আর তোর ভেতরে দেখলাম আরুষ ব্যাপারে অনেক কিছুর কনফিডেন্স নিয়ে বলতে পারোস। ওই কি করতে পারে না পারে, রাকিবের ব্যাপারে বাদ দিলাম, বাট আরুষের ব্যাপারে কিভাবে জানলি? ওরা তো আমাদের কলেজে পড়তো, আমি আরুষকে চিনি তো। বাট আমাদের তেমন কথা হয় নাই। ওরা দুইজন তো একসাথে থাকতো, তাই তাই জানি দুইজন কি করে না করে। ও আচ্ছা। শালাবাবুর জন্য মায়া লাগে, বেচারা, একটাই রিলেশন ও করতে পারে নাই, এমনটাই খচ্চর বোন থাকলে কিভাবে করবে? ঠিক বলেছেন দুলাভাই, একটা মেয়েকে পছন্দ হয়েছিল, আপনার বোন তার বান্ধবীদের পাঠিয়ে মেয়েটাকে এমন মারছে, মেয়েটা আমাকে দেখলে 10 হাত দূরে থাকতো। মার খাওয়ার ইচ্ছা জাগছে নাকি? রাকিব সাথে সাথে চুপ হয়ে গেল। আরুষ নিচে নেমে আসলে রাকিবকে ধরে বলল, বন্ধু কিছু বলে? আরে না, আমি কি বলবো, আমার মতো ভালো সিঙ্গেল ছেলে কেউ আছে? তাই বুঝি, আমি কি কিছু বলবো? রাকিব সাথে সাথে মুখ চেপে ধরে কানে কানে বলে, দেখ, মুখ খুললে তোর কাহিনী কিন্তু আপুকে বলে দিব। কি রে শালা, তুই কি আমার সংসার ভাঙবি নাকি? তাহলে চুপ হয়ে যা। দুজন খেতে আসো। আপনারা সবাই খাইছেন? হ্যাঁ, তোমরা দুজনই যাও। আরুষ রাকিব খাবার খেতে চলে গেল। দুইজন খাবার খাওয়ার সময় দুষ্টুমি করতে লাগলো। নদীর আম্মু বলে, রাকিব, এইটা কি ধরনের ব্যবহার? বেয়াদবের মতো কাজ করিস। রাকিব শান্ত হয়ে খেতে লাগলো। আরুষ আর দুষ্টুমি করলো না। দুইজন খাওয়া শেষ করলো। আরুষ আস্তে আস্তে আতিয়ার পাশে দাঁড়িয়ে হাত মুছতে যাবে, আতিয়া নদীর শাড়ির আঁচল দিয়ে দিল। আরুষ হাত মুখ মুছতে গেলে আতিয়ার সাথে সাথে ওদের মাঝখান থেকে সরে গেলে নদী আরুষের দিকে তাকাতে আরুষ ভেবাচেকা খেয়ে গেল। আরুষ তাড়াতাড়ি নদীর শাড়ির আঁচল ছেড়ে দিয়ে কান ধরে উদ্ভস করতে করতে বলল, সরি, আমি ইচ্ছে করে করি নাই, আমি আতিয়ার ওড়না ভেবে করছি। সবাই ওদের দিকে তাকিয়ে আছে ভ্রুকুচকে। আতিয়া খিলখিল করে হেসে বলে, ঠিক হয়েছে, আমার একটা হরনা ঠিক নাই, সব নোংরা করে দেয়। নে, এবার তোর বউয়েরটাতে মোচ। ভাবি, লাঠি নিয়ে এসে দিব নাকি? পেতনি, শপিং করার সময় আমার থেকে টাকা চাইতে আসিস?
আরুষ, তুমি মোটেও পরিবর্তন হও নাই, আগের মতোই দুষ্টুমি করো। এই তোমাকে কিছু বলছি, কান ছাড়ো। সবার সামনে কান ধরতে বলছি নাকি? আরুষ কান ছেড়ে দিয়ে বলল। লাভ ইউ বউ, কত ভালো তুমি। ভাবি ছাড় দিয়েন না, প্রতিদিন করবে কিন্তু। না কই, আমি এসব করি না। আরুষ আগে দৌড়তে যাবে, আতিয়া ওর আম্মুর পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আরুষের আম্মুর আগের লুক নিয়ে বলল। আরুষ, বিয়ে করছোস, আগের মতো ছোট কিন্তু নাই। কয়েকদিন পর বিজনেসের দায়িত্ব নেওয়া লাগবে, সেইভাবে তৈরি হ। আচ্ছা রাকিব, চল ছাদে যাই। আরুষ, রেডি হয়ে নাও, বাসায় যেতে হবে। আমরা তোমাদের নিয়ে যেতে এসেছি। বেআইন, আজকে থাকেন। থাকতাম তো, এখন আপনি কবে যাবেন সেইটা বলেন। যাব, আপনার বেআই একটু ফ্রি হলে যাব। নদীর আম্মু আরুষের আম্মু কথা বলতে লাগলো। আরুষ নদী রুমে চলে গেল। আরুষ রুমে গিয়ে খাটে বসে পড়ল। আরুষের বুকের ভিতর ব্যথা অনুভব হতে লাগলো। নদী আরুষের দিকে তাকিয়ে বলল। বসে আছো কেন? রেডি হবে না? আপনি হন, তারপর আমি হচ্ছি। আমার বেশি সময় লাগবে না। নদী শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরুষ খাটের চাদর খামচি দিয়ে ধরে ভাবতে লাগলো। নদী ওয়াশরুম থেকে বের হয়ে আরুষকে দেখে বলল। এবার তুমি যাও। নদীর কথা শুনে আরুষ আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে বাইরে এসে লাগেজ নিয়ে নিচে নেমে গেল। সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আরুষ বসে থেকে বাইরের দিকে তাকিয়ে আছে। রাকিব আরুষকে বলল। আরুষ, হ্যাঁ বল। তুই কি ঠিক আছিস? হ্যাঁ, আমার আবার কি হবে? আরুষ কথাটা বলে মিষ্টি করে হাসি দিল। আরুষ সবার সাথে টুকটাক উত্তর দিতে আরুষ সবার কথার টুকটাক উত্তর দিতে লাগলো। নদীদের বাসায় গেলে আরুষ সবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেল। নদী আরুষের দিকে তাকিয়ে বলল। আমার শরীর খারাপ নাকি? কই না তো। নদী আরুষের কাছে গিয়ে কপালে গলায় হাত দিয়ে চেক করতে লাগলো। আরুষ মিষ্টি করে হেসে নদীকে কোলে বসিয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল। আমি একদম ঠিক আছি। আমার কেন জানি মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তিত আছো। এত হাসি খুশি মানুষটা হুট করে এমন চুপ হয়ে গেল কেন? সত্যি করে বলো না, কি হয়েছে? কিছু হয় নাই। একটা কথা কি জানেন, আমরা মানুষরা অদ্ভুত, হুট করে কারণ ছাড়া খারাপ লাগে, যেটার কোনো অর্থ থাকে না। খারাপ লাগাটা না কারোর সাথে শেয়ার করা যায়, আর না নিজের সাথে খারাপ লাগাটা ঠিক করা যায়। দেখি আমার বরটার কি হয়েছে। আমি বুঝেছি আমার বরটার এখন কি লাগবে। নদীর কথা শুনে আরুষের মুখে হাসি ফুটে উঠল। নদী কোল থেকে উঠে দরজা লাগিয়ে দিয়ে আসলো। শাড়ির আঁচলটা ফেলে দিতে লাগলো। ঠোঁট কামড়াতে কামড়াতে আরুষের দিকে এগিয়ে আসতে লাগলো। আরুষের কাছে এসে আরুষকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে আরুষের উপরে উঠে আরুষের দুই হাত খাটের সাথে চেপে ধরে গলায় গালে কিস করতে লাগলো। আরুষ ফিক করে হেসে দিয়ে বলল। আমার বউ লুচ্চি হইল কিভাবে? আমাকে তো কাছে আসতে দেয় না, নিজে থেকে কাছে আসলো, তাও আবার নদী লজ্জা পেয়ে গেল আরুষের কথা শুনে। লজ্জায় আরুষের বুকে মুখ লুকালে আরুষ হাসতে হাসতে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। মেয়ে মানুষ এমন ছেলে মানুষকে হাসাতেও পারে, আবার চাইলে কাঁদাতেও পারে, এমনকি মৃত বানিয়েও ফেলতে পারে, আবার চাইলে সুস্থ করে দিতে পারে। আপনারা এত অদ্ভুত কেন? কাহিনী কি? ছ্যাঁকা খাইছো নাকি? এক্সের কথা মনে পড়ছে নাকি? নদীর কথা শুনে আরুষ চুপ হয়ে গেল। নদীর ভ্রু কুচকে তাকাতে আরুষ হাসি মুখে নদীকে নিচে ফেলে ঠোঁটে আলতো কিস করে বলল। আমার এক্স আপনি, আর আপনি আমার বর্তমান। আপনাকে নিয়ে ভাবছি, আমি কি অনেক খারাপ যে আমার বউ আমাকে কাছে আসতে দেয় না? নদীর আরুষের কথা শুনে খারাপ লাগলো। নদী আরুষকে বলল। আই অ্যাম সরি তোমাকে দূরে সরিয়ে রাখার জন্য। আমি দেখতে চাইছিলাম তুমি কেমন। আমাকে দয়া করছো নাকি? আমাকে সত্যি সম্মান করো, আমাকে ভালোবাসো। আর তুমি মানুষটা আসলে কেমন? অন্য ছেলেদের মতো আমার উপরে জোর করে স্ত্রীর অধিকার খাটাও নাকি? আমি যদি জোর করতাম বা আপনাকে অবহেলা করতাম তাহলে কি করতেন? কি আর করবো, নিজের ভাগ্য খারাপ ভেবে সহ্য করে নিতাম। বাবা মায়ের মুখে আর চুনকালি দিতে চাই না। একবার তো মান সম্মান শেষ করে দিয়েছি। আমি ধর্ষিতার জন্য কত আত্মীয় স্বজন আমাদের থেকে মুখ সরিয়ে নিয়েছিল। আমাকে দেখলে না দেখার ভান করে কত মানুষ চলে গেল। আমার বাবা মাকে কম কথা শুনতে হয় নাই। আচ্ছা, আপনার এই অবস্থা কে করছে? তাদের কোনো খোঁজ জানেন না? আমার ফ্রেন্ড আমার পাশে এমন করছিল প্ল্যান করে। কি? ওই আমাকে পছন্দ করত।
আমি ওকে বন্ধু ছাড়া কিছু ভাবতাম না। আমি আমার বাবা মায়ের বড় মেয়ে ছিলাম। আমার উপরে আমার বাবা মায়ের অনেক ভরসা ছিল, তাই আমি কখনোই প্রেম করি নাই, কারণ বাবা মাকে আমি কষ্ট দিতে চাই নাই। তাই ওকে আমি বারবার রিজেক্ট করে দিতাম। একদিন ওই ট্রিট দেয় সব ফ্রেন্ডদের। আমি যেতে না চাইলেও সবাই জোর করে নিয়ে যায়। ওইখানে খাবার খেয়ে সবাই মিলে আনন্দ করে, যার যার মতো বাসায় চলে যায়। আমিও আমার বাসার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি না পেয়ে আমি হেঁটে বাসায় যেতে নিয়েছিলাম। হুট করে মাঝপথে আমার মুখ চেপে ধরে হাত পা কয়েকজন ধরে আমাকে নিয়ে রাস্তা থেকে নেমে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। নদী আর কিছু বলার আগে আরুষ থামিয়ে দিয়ে বলল, ওদের শাস্তি দাও নাই? ওই গতকাল জেল থেকে বের হয়েছে। আচ্ছা সরি, আমি তোমার মন খারাপ করে দিলাম বউ, সরি সরি। আরুষ নদীকে হিস করতে লাগলো। নদী চোখের পানি মুছে বলে, ধ্যাৎ পাগল, আমি মন খারাপ নাকি? নাই, আমাকে এত সরি বলতে হবে না। তুমি আমার হাজব্যান্ড, তোমার জানার দরকার আছে। আরুষ, তোমার কি সবার মতো ঘৃণা লাগে না আমাকে? ঘৃণা কেন লাগবে? সবাই তো ভালো মেয়ে চায়, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? সেখানে আমাকে আগেই কেউ টাচ করেছে। আমি বলবো না যে আমি তোমার দেহকে না, তোমার মনকে ভালোবাসি। হ্যাঁ, সবাই ভালো দেহ চায়, কিন্তু এই যুগে কোন মেয়েটা বা ভালো আছে শুনি? সবাই তো নিজের ইচ্ছে রেপ হয়, সেখানে তুমি তো নিজের ইচ্ছে না, বয়ফ্রেন্ডের কাছে রেপ হবে, আর ওইটা বলে ভালোবাসা? আর তোমাদের মতো যারা আছে তাদের বলে ধর্ষণ খারাপ, মেয়েটা অপবিত্র হয়ে যায়। অথচ যারা নিজের ইচ্ছেই হয় ওদের কোনো দুর্নাম নাই, কারণ ওরা সবাই লুকোচুরি করে কাজ করে। আর তোমাদেরটা সামনে এসেছে জন্য প্রমাণ যে তোমরা ধর্ষণ হয়েছ, তোমরা অপবিত্র হয়ে গেছো। এইসব নিম্ন মন মানসিকতা নিয়ে আমি চলতে পারি না। তোমার মতো কয়জন ভাবে বলো? আমরা সবার চোখে খারাপ, অথচ যারা আমাদের সাথে খারাপ করলো তাদের কিন্তু কিছু হয় নাই। টাকা থাকলে, লোক থাকলে তারা বের হয়ে আসতে পারে, তাদের উপরে কোনো প্রভাব পড়ে না যত পড়ে আমাদের উপরে। আমাদের মেয়েদের দেখলে মানুষ ছিছি করে। আর কিছু মানুষের কথা তো আমি নিজের ইচ্ছে ওদের পাগল করেছি, যা না তাই বলে একবার ভাবে না। কোনো মেয়ে নিজের ইচ্ছে নিজের মান সম্মান নষ্ট করে, সেটা আবার সবার সামনে নিয়ে আসবে। বাদ দাও এইসব কথা। নদী আরুষকে কিছু বলবে তার আগেই দরজা নক হওয়ার শব্দ হইলে আরুষ নদী তাড়াতাড়ি করে উঠে পড়ল। নদীও আশ্রমে চলে গেল। আরুষ গিয়ে দরজা খুলে দিল। নদীর কাজিন ভেতরে ঢুকে বলে, কি দুলাভাই, রুমে ঢুকে আর খোঁজ থাকে না? একটু শালিকাদের দিকেও তো তাকাবেন। নদীর কাজিনের কথা শুনে বলল, অন্য জিনিসের দিকে তাকিয়ে নিজের বউয়ের হক নষ্ট করে কী লাভ? তার থেকে বউকে দেখে দেখে চোখ জোড়া পবিত্র রাখা যাবে। আরুষের কথা শুনে নদীর কাজিন বলে, তাই বলে একটু আমাদের দিকে তাকাবেন না? যাই হোক, আপু কোথায়? ওয়াশরুমে নাকি ছাদে? আপুকে নিয়ে ছাদে আসেন, সবাই মিলে ছাদে আড্ডা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরুষ মিষ্টি করে হেসে বলল, ওকে জান, আমরা আসছি। মেয়েটা চলে গেল। আরুষ খাটে বসলো। নদী ওয়াশরুম থেকে বের হইলে বলল, কে এসেছিল? আপনার চাচাতো বোন। ধ্যাত, আসার সময় পায় না, একটু বউয়ের আদর খাচ্ছি। আরুষের কথা শুনে নদী হেসে দিয়ে বলল, ওলে ওলে, বরটা বুঝি মন খারাপ হয়েছে নাকি? আরে মন খারাপ করো না, আমি তো তোমার বউ। কত সময় পড়ে আছে, নতুন নতুন তো একটু বাধা আসবেই। যাও ফ্রেশ হয়ে আসো, রাতে আদর করব, যাও যাও। আরুষ লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে নিয়ে নদীর কাছে গিয়ে নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, বউ থাকলে কারোর সাথে আড্ডা দিতে ভালো লাগে না, বউকে আদর করতে মন চায় শুধু। আরুষের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আরুষ প্রকুচকে তাকালে নদী আরুষের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাই না? অত তাড়াহুড়ো কেন শুনি? আমি তো তোমার বউ, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। এখন সবার সাথে আড্ডা দিয়ে আসি, রাতে তো আদর করা যাবে, তাই না? আবার রাতে কে না কে এসে বিরক্ত করে। আমার বউটা একটু আমাকে কাছে আসতে দিয়েছে, তখন কেউ বিরক্ত করলে কেমনটা লাগে? আরুষের কথা শুনে হেসে ফেলল। আরুষের গালে চুমু দিয়ে বলল, আমার বাচ্চা বরটা সব সময় খালি মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরপাক খায়, তাই না? এখন যাও ফ্রেশ হয়ে আসো, রাতে দেখা যাবে কত দুষ্টুমি করতে পারো। দেখা যাবে, ওকে আপনি ওয়েট করেন। অপেক্ষা করব না। তুমি সব সময় আমাকে আপনি আপনি করো কেন? মনে হয় আমি তোমার আপন না, পর। আরুষ নদীর নাকে হালকা করে কামড় দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, ওলে ওলে, আমার বউ দেখে অভিমান করছে। ওকে ওকে আজ থেকে তুমি বলে ডাকবো। এইবার খুশি তো? ছাড়ো, যাও। ছাড়তে মন চায় না, কি করব শুনি?
আর কিছুক্ষণ ধরে থাকি না? জি না, আপনি যান, ফ্রেশ হয়ে নেন, আবার কেউ এসে পড়বে কিন্তু। যাও প্লিজ। ওকে, যাচ্ছি। আরুষ নদীকে কিস করে ওয়াশরুমে চলে গেল। নদী মুচকে হাসি দিয়ে শাড়িটা ভাঁজ করে রেখে দিল। আরুষ ওয়াশরুম থেকে বের হইলে নদী আরুষের শার্ট প্যান্ট ভাঁজ করে রেখে দিল। চলো যাই। আর হ্যাঁ শোনো, ওড়নাটা ঠিক করে নাও, ছেলেরাও তো থাকবে। আমি চাই না আমার বউকে কেউ বাজে নজরে দেখুক। আরুষ খাটের উপর থেকে ফোন নিয়ে পকেটে রেখে বলল। এইবার ঠিক আছে? হ্যাঁ। নদী আরুষের কথা শুনে মাথায় কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে বলল। আরুষ নদী দুজনে রুম থেকে বের হয়ে গেল। দুজন ছাদে চলে গেল। ছাদে গেলে দেখে সবাই বসে আছে। আরুষ নদীকে দেখে বসতে দিল। আরুষ নদী বসলে নদীর কাজিন বলে। নদী আপু, তোমার জামাই আমাকে কি বলেছে জানো? আমি একটু মজা করলাম আর উনি আমাকে এভাবে কথাটা বলে ঠিক করেছে। নদীর সাথে সবাই অবাক হয়ে তাকালো। নদী বলল। কি বলছে তোকে আবার? আরুষ, কি বলছো? ভুল কি বললাম? আর উনি কি নিয়ে রাগ করলো কে জানে, ওনাকে জিজ্ঞেস করেন। নদী ওর কাজিনের দিকে তাকালে ওর কাজিন বলে। আমি মজা করে বলছি, দুলাভাই খালি বই দিকে তাকালে না হবে, একটু শালিকার দিকেও তো তাকাতে পারেন। আর তোমার জামাই এইটা নিয়ে কি বলছে জানো? আমাকে বলেছে অন্যজনের জিনিসের দিকে তাকিয়ে নিজের বইয়ের হক নষ্ট করে কী লাভ, তার থেকে বউকে দেখে থেকে চোখ জোড়া পবিত্র রাখা। আমি কি তোমার জামাইকে বলেছি যে আমাদের দিকে খারাপ নজরে তাকাতে? নদীর কাজিনের কথা শুনে নদী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছু বলবে তার আগেই রাইসা বলে। আরুষ সবার মতো অত ন্যাকামি করে কথা বলতে পারে না। ও যেটা মন বলে ওইটাই সেইটাই বলে দেয়। আর এখানে খারাপ কি বলেছে? এখানে তো রাগ করার কিছু দেখছি না। রাইসার কথা শুনে মেয়েটা বলে। আপু, তোমারও তো জামাই আছে, আমরা দুলাভাই কত কিছু বলি, দুলাভাই তো কোনোদিন এইসব কথা বলে না, আমাদের সাথে আরো কত মজা করে। রাইসা বলে ওঠে। সবাই এক হবে সেটা কোথায় লেখা আছে? সরি, আমার কথায় কষ্ট পেয়েছেন। আমি মেয়েদের সাথে মজা করতে পারি না। আমার ঘরে বোন আছে। আমি মজা করতে গিয়ে আপনাকে বাজে কথা বলে দিলাম। দুলাভাই শালিকাদের যত ফ্রি হওয়া যাবে শয়তানি তত বাড়বে। আমি আপনাদের বোন হিসেবে দেখি, তাই আপনাদের সাথে আমার মজা আসে না। আর আমি ছেলে মানুষ, আপনাদের সাথে দুষ্টুমি করতে গেলে আমার ভিতরে খারাপ চিন্তাভাবনা আসবে। আমি যত ভালো হওয়ার চেষ্টা করব কখনোই পারবো না। বাজেভাবে স্পর্শ করা থেকে বাজে কথা বের হবে। আরুষের কথা শুনে সবাই অনেক অবাক হয়ে গেল। মেয়েটার আম্মু বলে। আরুষের কথাগুলো ভালো লাগলো। তুমি সত্যি বলছো? অনেক সুন্দর একটা কথা বলছো। মেয়েটা আরুষের কথা শুনে বলে। সরি দুলাভাই, আমি আপনাকে ভুল বলেছি, আসলে এভাবে কেউ কথা বলে নাই তো, তাই খারাপ লাগছিল। আরুষ বলল। আরে ধ্যাত, সরি বলতে হবে না, সবার মুড নষ্ট করে দিলাম। যাই হোক, বোতল ঘোরানো ওটাও খেলা শুরু করি, কি বলো? সবাই রাজি হয়ে গেল। সবাই ভালোভাবে বসে পড়ল। নদী আরুষের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ নদীর দিকে তাকিয়ে ইশারা করলে নদী বলল। কিছু না, গেম খেলো। নদী কথাটা বলে গেমে মনোযোগ দিল। সবাই একে করে গেম খেলতে লাগলো। হঠাৎ আরুষের দিকে গেলে নদীর কাজিন বলে। দুলাভাই, আপনি কি কখনো কাউকে ভালোবাসেন? আরুষ রাইসার দিকে একবার তাকিয়ে পরে আবার মেয়েটার দিকে তাকিয়ে বলল। প্রতিটা মানুষের লাইফে একবার না একবার প্রেম আসে, আমার লাইফেও এসেছিল। আরুষের কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে ভালোভাবে বসলো। মেয়েটা বললে। আপনার লাইফে কেউ ছিল, তা সেই কিভাবে হারিয়ে গেল? ভালোবাসা বেশি প্রকাশ করলে মানুষ হারিয়ে যায়। মেয়েটা বলল। আরুষ কথাটা বলে রাইসার থেকে চোখ সরিয়ে নিল। রাইসার বুকের ভিতরে ব্যথা অনুভব করলো। মেয়েটা বলে। ভাইয়া, জানতে পারি আপনার ভালোবাসার কিছু গল্প? না, আমি বলতে আগ্রহী না। আমি বর্তমানকে নিয়ে ভালো আছি। অতীতে যা হয়েছে হয়ে গেছে, যা কখনোই পাল্টানো যাবে না। আরুষের কথা শুনে মেয়েটা বলে। ওকে, বলা যাবে না, বাট তাকে নিয়ে একটা লাইন বলে যান। আরুষ হেসে বলল। বলার অনেক কিছু আছে, শুধু একটা কথা বলতে চাই। তুমি আমাকে ঠকাওনি, আমাকে ঠকিয়েছে তোমার প্রতি রাখা আস্থা, বিশ্বাস এবং আমার আগ মুহূর্তে করা পরিকল্পনা। আমি আমার মস্তিষ্কের কাছে বেশ লজ্জিত। আর এত সহজে কি ভোলা যায়? চিরচেনা কণ্ঠ, নিষ্পাপ মুখ, তার হাসি, সব কিছু মস্তিষ্কে গেঁথে গেছে। যে দুঃখ নিজেই ডেকে এনেছি, সেই দুঃখ নিয়ে আফসোস করব কিভাবে? যোগাযোগ ফুরায়, অধিকারও ফুরায়, শুধু ফুরায় না কিছু মানুষের প্রতি মায়া। আরুষের কথা শুনে রাইসা ঠুকরে কেঁদে উঠল। সবাই চমকে গেল।
সবাই রাইসার দিকে তাকালে নদীর আম্মু, নদী সবাই বলতে লাগলো। রাইসা কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? তোর কোনো সমস্যা হয়েছে? রাইসা কি হলো, কথা বল। রাইসা আরুষের দিকে তাকিয়ে বলল, কতটা মায়া তার প্রতি। সে যদি বুঝতো প্রতিটা মুহূর্তে সে আমায় খুঁজতো, সেই তো আমাকে কখনোই খুঁজে নাই। আপু কান্না থামা, এইসব গেম বাদ। ওয়েট রাইসা, এসব কি বলছিস? আমি ঠিক বুঝতে পারলাম না। আরুষের কথা শুনে কান্না করছিস, আবার এসব কি বলছিস? রাইসা আপুর এক্সের কথা মনে পড়ছে মনে হয়, সেই জন্য আমার কথা শুনে কান্না করছে। যাই হোক ডিয়ার বউ, আপনি ছাড়া আর কারোর সঙ্গ চাই না, আমার শুধু আপনাকেই প্রয়োজন। আপনি থাকবেন তো আমার সাথে? তুমি আমাকে কেন বলো নাই তোমার গার্লফ্রেন্ড ছিল? আমি তো আমার সব তোমাকে বললাম, তুমি আমার থেকে কেন লুকালে? আরে লুকালাম কই, বলেই তো দিলাম যে আমার গার্লফ্রেন্ড ছিল। তাহলে কি তুমি তার কথা ভেবে তখন মন খারাপ করছিলে? আমাকে মিথ্যা বললে তুমি? আপু এত রেগে কেন যাচ্ছ? সবার জীবনে প্রেম আসে, সেখানে ওর এসেছিল। আর ওই প্রেমিকা থাকলেও ওই কখনো ওর প্রেমিকার হাত ধরে নাই। ওদের মাঝখানে সবসময় আমি ছিলাম। আর এত রেগে যাওয়ার কোনো মানে দেখি না। ওই তো এখন আর এক্সকে নিয়ে ভাবছে না, তোমাকে নিয়ে তো ভাবে, তোমাকে তো ভালোবাসে। তার মানে তুইও সব জানোস? তুই সব জেনে শুনেও আমাকে কখনোই তো বলস নাই তুই আরুষের ব্যাপারে সব জানোস? আমি বুঝতে পারি না, তুই আমার মায়ের পেটের ভাই নাকি অন্য কারোর? আপু এটা কেমন কথা? তুমি আমার বড় বোন, আমি কেন আমার বোনদের খারাপ চাইবো? আরুষকে আমি অনেক ভালো করে চিনি। আরুষ কেমন ছেলে আমি ভালোভাবে জানি। আমি যখন দেখি আরুষের সাথে তোমার বিয়ে ঠিক করছে, আমি পারলে সোজা না করে দিতাম, এই বিয়ে হতে দিতাম না, যদি ওই ভালো না হইতো। তুমি আগে থেকে জানতে আরুষের সাথে আপুর বিয়ে? হ্যাঁ জানতাম, আরুষ আমাকে জানিয়েছিল ওর বিয়ে আমাকে দাওয়াত করছিল। আর মেয়ের ঠিকানা দিলে আমি বেশ অবাক হয়ে যাই। পরে আমি ওকে আমাদের ফ্যামিলি সম্পর্কে বললে ওর কথার সাথে সব মিলে যায়। আমি সেই দিন কিছু বলি নাই। বিয়ের দিনে ওই আমাকে ভিডিও কল দেয়। ওই অনেকটাই নার্ভাস ছিল, ওই বিয়ে করতে চাচ্ছিল না, ওই পালানোর চিন্তা ভাবনা করছিল। আমি ওকে বুঝাই, পরে আমি ওকে সত্যিটা বলি যে তুমি আমার বড় বোন। তাহলে আমাকে দয়া করে বিয়ে করছো কেন? ভুল কেন বুঝছো? আমি কেন দয়া করে তোমাকে বিয়ে করব? দেখো, ভুল বুঝো না। আর নদী, আমি এইসব বিষয়ে এত কথা বাড়াতে চাই না। আই এম সরি, আমার এক্স গার্লফ্রেন্ড নিয়ে তোমার সামনে অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য দুঃখিত। আমি আর কখনোই অতীতের বিষয়ে মুখে নিয়ে আসবো না। এই যে কান ধরে বলছি, এক্সকিউজ মি। আরুষের ফোন বেজে উঠলে আরুষ কল রিসিভ করলে নদীর সাথে সাথে ফোন নিয়ে লাউড স্পিকারে দিলে আরুষ বিরক্ত বোধ করলো। ওই পাশ থেকে একজন বলে ওঠে, এক্স দুলাভাই কেমন আছোস? রাকিব কোথায় রে? তোর সাথে নাকি? শালাকে কল দিচ্ছি, ফোন ধরার নাম নাই। টুম্পার জামাই, আমার শালাকে শালা বলা বন্ধ কর। কি বলবি বল। আরুষের কথা শুনে ছেলেটা বলে, ভাইয়া রাইসা আপুকে দরকার। আপুর নাম্বার কি এখন তোর কাছে আছে? না থাকলে রাকিবের থেকে নিয়ে দে তো। রাইসা ছেলেটার কণ্ঠ শুনে বলে, রনি, কি হয়েছে? আমি এখানে আছি। ছেলেটা বলে, ভাবি আমার আব্বু অসুস্থ, এখানে ডাক্তার ঝামেলা করেছে, আপনি একটু ওনাদের সাথে কথা বলে দিবেন? ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, তুমি কোথায়? ওনাদের কাছ থেকে ফোনটা দাও। ছেলেটা ফোনটা এগিয়ে দিলে রাইসা ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। বলা শেষ হইলে নদী লাউড স্পিকার বন্ধ করতে বলবে, তখনই ছেলেটা বলে ওঠে, সরি আপনাকে ভুলে ভাবি বলে ফেলেছি। আপনি তো আর ভাবি নাই। আপু এমন কেন করলেন? আর কিছু বলার আগে আরুষ ফোন কেটে দিল। নদী আরুষের দিকে তাকালো। আরুষ বলল, এভাবে তাকিয়ে আছো কেন? ধ্যাত, কি যে বললাম না, নিজের বিপদ নিজেই টেনে নিয়ে আসলাম। ওই ছেলেটা রাইসাকে ভাবি কেন বলল? আর এখন ভাবি নাই মানে কি? রাইসা কি করছে? উনি কি বলতে চাইলো? এইটা ওরা জানে, আমি কিভাবে বলবো? তোমার এক্সকে দেখতে চাই, পিক দেখাও তো। আম্মু, আপনি একটু আপনার মেয়েকে কিছু বলেন না, উনি হুদাই ভুল বুঝছে। রাকিব আজান দিচ্ছে, চল নামাজে যাব। চল। আরুষ রাকিব চলে গেল। নদী রাইসাকে চেপে ধরার আগেই রাইসা নেমে চলে গেল। আরুষ রাকিব নিচে নামতেই রাকিব বলে, তোর এত আবেগ কই থেকে আসি? এখন আপুকে কি জবাব দিবি শুনি?
ধুর, বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই আমি ভুলে আবেগ নিয়ে কথা বলছি। কে জানতো তোর বোন এভাবে চেপে ধরবে আর এত টান লাগবে। জামাই, অন্য মেয়ের নামে কথা বলবে আর বউ সহ্য করবে। শালা দিন দিন পাগল হচ্ছিস নাকি? মাথা ঘুরছে আর প্যারা নিতে পারছি না। চল, অজু মসজিদে গিয়ে করব। দুজন কথা বলতে বলতে চলে গেল। দুজন মসজিদে গিয়ে উজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষ করে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আরুষ রাকিবের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আরুষ রাস্তার মাঝখানে চলে গেলে সাথে সাথে আরুষকে একটা গাড়ি ধাক্কা দিল। আরুষ ছিটকে রাস্তায় পড়ে গেল। রাকিব জোরে চিৎকার করে উঠল। রাকিব দৌড়ে আরুষের কাছে গেল। আরুষের মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আরুষের চোখের সামনে নদীর মুখ ভেসে উঠতে লাগলো। রাকিব চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, আরুষ, এই আরুষ, চোখ বন্ধ করিস না, তো কিচ্ছু হবে না আরুষ। এই আরুষ, প্লিজ চোখ বন্ধ করিস না। রাকিব পাগলের মতো কান্না করতে লাগলো। আরুষের চোখ বন্ধ হয়ে গেল। রাস্তায় মানুষ জড়ো হয়ে গেল। রাকিব কয়েকজনের সাহায্য নিয়ে আরুষকে নিয়ে হসপিটালে চলে গেল। সাজু ওই হসপিটালে থাকলে সাজু দৌড়ে এসে বলল, রাকিব, কি হয়েছে? তোমার শরীরে রক্ত কেন? তুমি এভাবে কান্না করছো কেন? দোলা ভাই, আরুষ আরুষ অ্যাক্সিডেন্ট করছে, নার্স ওকে ভিতরে নিয়ে গেছে। দোলা ভাই, আপনি একটু দেখেন না, ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি দেখছি, তুমি কান্না করো না। সাজু চলে গেল। রাকিব নদীকে কল দিতে লাগলো। নদী কল রিসিভ না করলে রাকিব নদীর আম্মুকে কল দিল। ওই পাশে সবাই বসে আছে। নদীর আম্মু কল রিসিভ করলে রাকিবের থেকে আরুষের ব্যাপারে জানলে হাত থেকে ফোন পড়ে গেল। সবাই অবাক হয়ে তাকালো। রাইসা নদী বলে উঠে, আম্মু কি হয়েছে? এইভাবে ফোন ফেলে দিলে কেন? নদী, আরুষ হসপিটালে। নদীর আম্মুর কথা শুনে থমকে গেল। রাইসা ওর আম্মুকে বলল, আম্মু, এসব কি বলো? ও তো নামাজ গেল, ওই হসপিটালে কিভাবে যেতে পারে? আম্মু, ওর কি হয়েছে? আরুষ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা ভালো না, আমাদের এখন হসপিটালে যেতে হবে। সবাই থমকে গেল। নদী কান্না করতে লাগলো। সবাই গাড়িতে করে চলে গেল। আরুষের ফ্যামিলিতে সবাইকে বলে দিল। রাইসা ছটফট করতে লাগলো। হসপিটালে গেলে রাইসা দৌড়ে গেল। রাইসা রাকিবের সামনে গিয়ে বলল, আরুষ ঠিক আছে। রাকিব, কান্না করছিস কেন? আমার কথার উত্তর দে। আরুষ ঠিক আছে? আপু, আরুষের অবস্থা ভালো না, আরুষের জ্ঞান ফিরছে না। রাইসা রাকিবের কথা শুনে চোখের পানি ফেলতে লাগলো। সাজু বের হইলে রাইসা দৌড়ে গিয়ে বলল, সাজু, আরুষের কি অবস্থা? আমি আরুষের সাথে দেখা করব। রাইসা, শান্ত হও, ওর অবস্থা ভালো না, ওর জ্ঞান ফিরছে না, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে, আমার সব জায়গায় খোঁজ খবর করছে। রাইসা কথাগুলো শুনে পিছনে কয়েক পা পিছিয়ে গেল। সাজু চলে গেল। রাইসা হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, না, আমাকে কিছু করতে হবে। রাইসা তাড়াতাড়ি করে রক্তের জন্য ব্যাকুল হয়ে গেল। নদী অঝরে কান্না করছে। রাইসার পাগলামি দেখে নদীর আম্মু বেশ অবাক হয়ে তাকালো। ভিতর থেকে নার্স বাহিরে বের হয়ে সাজুকে ডাকতে লাগলো, স্যার কোথায় আপনি? রোগীর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। সাজু চলে আসলে রক্তর ব্যবস্থা করে আসলো। ভিতরে চলে গেল। রাইসা দৌড়ে ভিতরে ঢুকে কান্না করতে লাগলো। নদী রাইসাকে বলল, রাইসা, তুই তো ডাক্তার, তুই ভেতরে গিয়ে দেখ না আরুষের কি অবস্থা। আমি কিভাবে ভিতরে যাব? আমি যে ওকে ওই অবস্থায় দেখতে পারবো না। ওই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব না। রাইসা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষের আম্মু আব্বু আতিয়া চলে আসলো। আরুষের আম্মু দৌড়ে এসে নদীকে বলল, নদী, আরুষের কি অবস্থা? আর এই অবস্থা কিভাবে হলো? আম্মু এই নামাজে গেছিল, তারপর কি হয়েছে আমি জানি না। রাকিব আম্মুকে কল করে জানায়, তারপর এখানে এসে দেখি এই অবস্থা। সাজু আসলে সবাই দৌড়ে কাছে আসলো। সাজু নিচের দিকে তাকিয়ে থাকলে রাইসা সবাইকে কিছু বলতে না দিয়ে বলল, সাজু, আরুষের কি অবস্থা? এভাবে নিচের দিকে তাকিয়ে আছো কেন? কি হলো? কথা কেন বলছো না? সাজু, কথা বলো, আরুষের কি অবস্থা? আরুষ ঠিক আছে? আরুষের আম্মু এসে কান্না করতে করতে বলে, বাবা, কথা কেন বলছো না? আমাকে ক্ষমা করে দেন। সাজু কথা শেষ করার আগেই রাইসা কয়েক পা পিছিয়ে বলে, আরুষ এভাবে চলে যেতে পারে না। রাইসা দৌড়ে ভিতরে চলে গেল। সবাই রাইসার সাথে ভিতরে গেল। রাইসা আরুষের সামনে গিয়ে বলল, হ্যাঁ আরুষ, চোখ খোলো। আরুষ, তোমার কোনো অধিকার নেই।
তুমি আমাদের ছেড়ে একা চলে যাবে? হ্যাঁ আরুষ, চোখ খোলো। আরুষ, তুমি কিন্তু বেশি বুঝছো। আমারও অনেক কষ্ট হচ্ছে আরুষ, কথা বলো না আমার সাথে। আরুষ, তুমি জানো না তোমার সাথে ঝগড়া না করলে আমার ভালো লাগে না, কথা বলো না। এই আরুষ, ওঠো, আমার সাথে কথা বলো। আমার তোমাকে এভাবে থাকতে দেখতে পারছি না, কথা বলো না। এই এই আরুষ, কথা কেন বলছো না? রাইসা আরুষকে ডাকতে লাগলো। সাজু রাইসাকে বলতে লাগলো। এইসব কিছু শুরু করেছো রাইসা, পাগলামি করো না। সাজু রাইসাকে টেনে নিয়ে যেতে নিলে রাইসা সাজুকে ধাক্কা দিয়ে কান্না করতে করতে আরুষের কাছে গিয়ে বলল, আরুষ, তুমি আমার সাথে এমন করছো? তুমি না বলছো আমি যখন ডাকবো তুমি তখনই সাড়া দিবে, তাহলে আজ কেন দিচ্ছ না? আরুষ, কথা বলো, আমার কষ্ট হচ্ছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আপু শান্ত হও। আপু, সব আল্লাহ ভরসা। আপু, আল্লাহর কাছে দোয়া করো। তুমি এত ভেঙে কেন পড়ছো? রাইসা রাকিবের শার্ট খামচি দিয়ে ধরে হাওমাও করে কান্না করতে করতে বলে, আমি ওকে এভাবে দেখে কিভাবে ঠিক থাকবো বল? ওকে, তুমি আমার কথা শোনো না। তুমি তোমার কথা রাখবে না তো? কেন রাখবে? আমি তো অন্য কারো বউ। আমি কি আর তোমার কেউ হই নাকি? থাকো তুমি পড়ে, আমি আর কোনো কথা বলবো না, আমি আর কাঁদবো না। আরে যাও যাও, আমার কি তাতে? আমি চলে যাচ্ছি, তুমি নিজের মতো থাকো। রাইসা রাকিবকে ছেড়ে আরুষকে ধরে কান্না করতে লাগলো। রাইসা বলতে লাগলো। রাইসা কথাগুলো বলে চলে যেতে নিয়ে আবার আরুষের হাত জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সাজু সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরুষের হাতের উপরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষের চোখের কোণার পানি গড়িয়ে পড়তেই রাকিব রাইসার কাঁধে হাত দিয়ে বলল, আপু, আরুষের জ্ঞান ফিরছে। আপু দেখো, আরুষের অবস্থা কিছুটা ভালো হচ্ছে। রাইসা আরুষের দিকে তাকাতেই দেখে আরুষের হাত নড়ছে। রাইসা পিছনে ঘুরে তাকাতেই সবাই দেখে রাইসার সাথে সাথে চোখ মুছে ফেলল। রাইসা সবাইকে বলল, সরি। রাইসা কথাটা বলে বের হয়ে গেল। নার্স বলতে লাগলো, এটাও সম্ভব? আমরা তো ধরে নিয়েছিলাম ওনার হয়তো জ্ঞান ফিরবে কিনা সন্দেহ। আর কত সুন্দর চমৎকার হয়ে গেল। ভালোবাসা মানুষের চোখের পানি শক্তি আছে, মানতে হবে। কিন্তু সাজু সবাইকে বাইরে যেতে বলল না। সাজু আরুষের চিকিৎসা করতে লাগলো। সাজুর মাথায় যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। নদীর কান্না থেমে গেছে। নদী রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসা নিচের দিকে তাকিয়ে আছে। নদী নাম্য রাইসার দিকে তাকিয়ে বলল, রাইসা, এসব কি ছিল? আপু প্লিজ, এখানে কিছু জিজ্ঞেস করো না। আরুষের জ্ঞান ফিরেছে, আপুর উছিলায়। প্লিজ সবাই এভাবে আপুর দিকে তাকাও না। নদী পাথরের মতো দাঁড়িয়ে আছে। নদীর চোখে সব পানি যেন শুকিয়ে গেছে। বুকের ভেতরের চাপা কষ্টে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। নদী ফ্লোরে পড়ে গেলে সবাই দৌড়ে নদীকে ধরে ফেললো। রাকিব নদীকে কোলে তুলে নিয়ে সামনের কেবিনে নিয়ে গেল। নদীকে ভর্তি করে দিল। নদীর আম্মু নদীকে ডাকতে লাগলো। নদী অজ্ঞান হয়ে আছে। রাইসা নদীকে দেখতে লাগলো। আম্মু, বাইরে যাও, আপুর মাথায় বেশি চাপ পড়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিই, আপুর ঘুমের দরকার আছে। রাইসা নার্সকে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। 5 দিন পর নদী আরুষের পাশে বসে আছে। আরুষকে খাবার খাওয়াই দিতে লাগলো। আরুষ নদীর দিকে তাকিয়ে বলল, নদী, এত কি ভাবো? আমি তো এখন মোটামুটি অসুস্থ হয়েছি, আমি তো বাসায় যেতে পারবো। তুমি এভাবে মনমরা হয়ে থাকো কেন? বউ মনমরা হয়ে থাকলে কি ভালো লাগে? আরুষের কথায় নদী কিছু বলল না। আরুষ নদীকে জড়িয়ে ধরতে গেলে হাতে ব্যথা পেল। নদী আরুষের হাত ধরে বলল, জানো ব্যথা পাবে, তাহলে এভাবে জড়িয়ে ধরতে কেন আসছো? বউ, তুমি আমার সাথে এভাবে কথা কেন বলছো? আমি বেঁচে গেছি জন্য কি তোমার মন খারাপ নাকি? আমি মারা গেলে কি তুমি খুশি হতে? বাজে কথা বলো না, খাবার খেয়ে নাও। খাবো না, বিষের মতো মুখ করে রাখবে আর আমি তোমার হাতে খাবো। আমার হাতে কেন খাবে? রাইসা খাওয়াই দিলে তো ভালো লাগতো। ওকে আজকের মতো খেয়ে নাও, বাসায় গেলে রাইসা নিয়ম মতো খাওয়াই দিবে। নদীর কথা শুনে আরুষ চমকে গেল। আরুষ নদীকে বলল, তুমি আমার স্ত্রী, আমি তোমার হাতে খাবো, রাইসার হাতে কেন খেতে যাব? রাইসা খাওয়াই দিবে সাজু ভাইয়াকে, আমাকে কেন খাওয়াই দিব? রাইসার হাতে সবকিছু তো মজা। রাইসার কথা বলা, রাইসার চোখের পানির দাম তো অনেক। সেখানে আমি একজন ধর্ষিতা মেয়ে, আমার না কথা ভালো না খাওয়া ভালো না
খাইয়ে দিতে পারি ভালো। না, আমি নিজে ভালো মানুষ। নদী, এসব কি বলছো? তুমি আমার স্ত্রী, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নদী কিছু বলার আগে আরুষের আম্মু ভেতরে ঢুকে আরুষের পাশে বসে বলল, আব্বু, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ আম্মু। আজকে তোমাকে নিয়ে যাব, আর এখানে থাকা লাগবে না। রাইসা তোমার সেবা করবে। ধন্যবাদ আম্মু আমার কথা মানার জন্য। এইসব কি ধরনের কথা? রাইসা কেন আমার সেবা করবে? তুমি তো আমার স্ত্রী, আমাকে সেবা করলে তুমি করবে, আর না পারলে নার্স রাখা যাবে। এখানে রাইসা কেন করবে? রাইসা তো ডাক্তার, ওই তোর ভালো দেখাশোনা করতে পারবে। যাই হোক বৌমা, আরুষকে রেডি করে নাও, তোমার শ্বশুর রিলিজ নিতে গেছে। নদী আরুষকে রেডি করে দিতে লাগলো। রেডি করে নদী আরুষকে ধরলো। আরুষ নদীর সাথে হেঁটে যেতে লাগলো। হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠলো। আরুষের আব্বু আম্মু উঠলো। নদী আরুষের পাশে বসলো। নদীদের বাসার সামনে নামলো। বাসার ভিতরে গেলে রাকিব আরুষকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল। আরুষ রাকিবকে বলল, ধন্যবাদ রাকু ভাই। শালা, এত কান্না করিয়ে আমাকে রাগানোর চেষ্টা করস? সুস্থ হয়ে নে, সব প্রতিশোধ নিব। নিস পরে। রাকিব আরুষকে ধরে নিয়ে যেতে লাগলো। আরুষকে বসিয়ে দিয়ে সাজুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, আমার দিকে তাকিয়ে না দেখার ভান করছেন? তা কেন হবে? তো কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ। শাশুড়ি আম্মু শ্বশুর আব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিয়ান, আপনারা রুমে রেস্ট নেন, আমি আপনাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। আপনার বিয়াই থাকতে পারবে না, উনি চলে যাবে। আরুষের আব্বু বিদায় নিয়ে চলে গেল। রাইসা নিচে নেমে আরুষকে দেখে বলল, আরুষ, কি অবস্থা তোমার? ভালো। রাইসা, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? একান্ত বলতে চাই। নিয়ে যাও, একান্ত কথা বলে রাকিব, যাও নিয়ে। হ্যাঁ রাকিব, নিয়ে যা, ওনাদের একান্তই কথা বলার ব্যবস্থা কর। আরুষ দুইজনের কথা শুনে বেশ অবাক হইল। রাইসা আরুষের সামনে এসে বলল, একান্তই কিছু বলা লাগবে না, কি বলবে বলো? ঠিক বুঝলাম না, সবাই কেমন একটা পরিবর্তন হয়ে গেছে, সবার কথা ধরন চেঞ্জ হয়ে গেছে, কাহিনী কি? রাকিব, তুই বলতো এই 5 দিনে কি এমন হইল যে সবাই এমন করে কথা বলছে? রাইসা আপু, আরুষ, আমার মনে হয় তোমাদের দুইজনের সব কিছু বলে দেওয়া উচিত। রাইসা আপুর সাথে ভাইয়ের ঝামেলা চলছে তোমাকে নিয়ে, আর নদী আপু রাইসাকে নিয়ে হচ্ছে। যেমন? রাকিব হসপিটালের সম্পূর্ণ কথা খুলে বলল। আরুষ শুনে হতভম্ব হয়ে গেল। আরুষ বলে ওঠে, রাইসা, তুমি আবার আমাকে কবে থেকে ভালোবাসা শুরু করলে? এমন নাটক তা করলেও তো পারতে, শুধু শুধু নিজের ভিতরে ঝামেলা লাগিয়ে নিয়েছো। জাস্ট সেট আপ আরুষ। সাজু, নদী আপু, ভুল বুঝো না। আর আমাদের যেহেতু সন্দেহ করছো, তাহলে আর লুকোনোর কোনো দরকার নেই। আমরা তোমাদের সত্যি কথাই বলবো। এতে তোমরা আমাকে কিভাবে নিবে আমি জানি না। আমার কিছু শোনার ইচ্ছে নেই। তুমি এখন কি বলতে চাও? তুমি আর আরুষ যদি এক হতে চাও হতে পারো। নদী আপু আরুষকে ডিভোর্স দিতে রাজি আছে। সাজুর কথা শুনে আরুষের রাগ হতে লাগলো। ভাইয়া প্লিজ চুপ করেন, বাজে বকবেন না। হ্যাঁ মানছি আমি রাইসার সাথে আমার রিলেশন ছিল। নদী, আমি তোমাকে বিয়ে করার আগেই জানতাম রাইসা তোমার বোন। রাকিব যখন বলে তুমি ওর বোন, তখন বুঝে গেছিলাম। বাট নদী, আমাদের ভালোবাসা ফ্রেন্ডশিপ টাইপের ছিল। রাকিবকে জিজ্ঞেস করতে পারো, রাকিব আমাদের সম্পর্ক বুঝতে পারে নাই। একদিন হঠাৎ করে কলেজে কয়েকটা মেয়ে আমার সাথে হেসে কথা বলছিল, কথায় কথায় আমার শরীরে হাত দিচ্ছিল, যেইটা রাইসা দেখে ফেলে। কলেজ শেষে রাইসা আমাকে পার্কে দেখা করতে বলে, আমি চলে যাই। দুইজন বসেছিলাম, রাইসা আমাকে বকাঝকা করছিল, আমি চুপচাপ মাথা নিচের দিকে তাকিয়ে বসেছিলাম। তখন রাকিব হুট করে ওইখানে চলে আসে। আমি বিষয়টাতে অনেক রাগ করছিলাম, ওর সাথে কয়েক সপ্তাহ কথা বলি নাই। আরুষ আমাকে অনেক বোঝায়, পরে কান্নাকাটি করলে আমি আর কিচ্ছু বলি নাই। আর ওদের রিলেশনশিপ কোনো বাজে মন্তব্য কিছু ছিল না। ওরা দেখা করতে চাইলে আমাকে নিয়ে যাইতো, দুইজনকে আরুষ ট্রিট দিত, এতটুকুই। কিন্তু আরুষ আপুকে অনেক ভালোবাসতো, বাট আপু আরুষকে। আরুষ রাকিবকে থামিয়ে দিয়ে বলল, এভাবে 2 বছর কেটে গেলে আমি একদিন রাইসাকে একা দেখা করতে বলি। সেই দিন আমি ওকে বলে দেই আমার আর ভালো লাগে না, তাই আমি রিলেশন রাখতে চাই না। আমাদের ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল না। দুইজন একে অপরকে বুঝে
সেই যে আলাদা হয়ে গেছি। হ্যাঁ, রাইসা আমার বিপদে পাশে থাকার চেষ্টা করতো, আমিও করতাম ফ্রেন্ড হিসেবে। একদিন হঠাৎ রাইসা বলে ওর বিয়ে ঠিক হয়েছে, তারপর থেকে আর আমি যোগাযোগ রাখি নাই। কারণ সাজু ভাইয়াকে ওই অনেক ভালোবাসে, তাই ভাইয়াকে বিয়ে করবে। আমি শুভকামনা জানিয়ে বিদায় নিই, কারণ রিলেশনে ছিলাম আমরা, কিভাবে চলছি এটা কেউ বিশ্বাস করবে না। রাইসা খারাপ ভাবে, তাই আর কোনো যোগাযোগ রাখি নাই। আরুষের কথা শুনে রাকিব রাইসা অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাইসার চোখের কোণে পানি জমা হয়ে গেল। নদী রেগে বলল, সব বুঝলাম, আমাদের বোকা মনে হয়। রিলেশন করছো, হুট করে এসে বলবে আমি রিলেশন রাখতে চাই না, তাতে রাইসা রাজি হয়ে যাবে? ভালোবাসা তোমাদের কাছে খেলা মনে হয় নাকি? 3 বছর রিলেশন করেছো, আর সেখানে আমাকে কয়েকদিন ধরে বিয়ে করেছো। হুট করেই কখন আমার প্রতি ভালোবাসা চলে যাবে তখন বলবে আমার ভালো লাগছে না, চলে যাও। ফাজলামি করো। হ্যাঁ, নিজেকে কি ভাবো তুমি? আমার বোনকে কষ্ট দিয়েছো, আবার আমার লাইফটা নষ্ট করার জন্য রেডি হয়েছো, তাই না? আরুষের আম্মু রেগে আরুষের গালে থাপ্পড় মেরে বলল, তুই আমার সন্তান হয়ে এমন কাজ কিভাবে করতে পারলি? একজনের মন নিয়ে খেলা করতে তোর লজ্জা লাগে না? মেয়েদের কি ভাবস তুই? হ্যাঁ, আমি জানতাম তুই বখাটে ভাবে চলস, সারাক্ষণ মারপিট নিয়ে থাকস, মেয়েদেরকেও বিরক্ত করলে সেখানে নিজেই ভালো মানুষ। একটা মেয়ের মন নিয়ে খেলা করস, তোকে ইচ্ছে করছে? আরুষ গালে হাত দিয়ে বসে থাকলো। রাইসা কিছু বলার আগেই সাজুকে বলল, ভাইয়া হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছেন না। আমার পুরনো আইডি আমি লগ ইন করে দেই। রাকিব, তোর ফোনটা দে তো। রাকিব ফোন দিলে আইডি লগ ইন করে। রাইসার আইডি খুঁজে বের করে দিয়ে বলল, এইটা দেখেন। সরি, আগেই বলে নিচ্ছি, আপনার স্ত্রীকে আমি বউ বলে মাঝে মাঝে ডাকতাম, এছাড়া তেমন একটা বাজে কথা বলি নাই। আমার দেখা দরকার নেই। না দেখেন, মনের ভিতরে খটকা থাকবেই। আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, ওই বাজে কাজ করবে না। গুড। তারপরও যদি মনে হয় দেখে নিতে পারেন। আপনার যে বউ ঝগড়া করে মাথা খেয়ে ফেলতো, 1 মিনিট ভালো করে কথা বলা শেষে ঝগড়া করতো, রাগ ভাঙানোর জন্য বউ শব্দটা ব্যবহার করা লাগছে। আরুষের কথা শুনে সাজু রাকিবকে ফোন দিয়ে দিল। নদী বলে উঠে, লয়াল বয়ফ্রেন্ড দেখতে পাচ্ছি। আল্লাহ মাবুদ জানে কতটা মেয়ের সাথে রিলেশন করছে। হয়তো রাইসা ছিল টাইম পাস করার জন্য, মেইন গার্লফ্রেন্ড তো হয়তো অন্য কেউ হবে, যার সাথে যত কথা তার সাথে শেয়ার করছে। আমার বোনও তো অল্পতে রেগে যায়। আমার বোনের সাথে হয়তো সুযোগ নিতে পারে নাই, তাই ব্রেকআপ করছিল। আমার বোনটা হয়তো কষ্ট পেয়েছে। আরুষ নদীর দিকে মিষ্টি করে হেসে বলে, আরে বাহ, তোমার তো দেখি অনেক বুদ্ধি। তুমি কিভাবে বুঝলে আমার আরও গার্লফ্রেন্ড ছিল? কথা শুনে বোঝা যাচ্ছে বেহায়া আবার হাসি পাচ্ছে। আমার তো মনে হচ্ছে ধর্ষক থেকে আমাদের মতো ছেলেরা সব থেকে ভয়ঙ্কর। কিচ্ছু বলার নেই তোমাকে। নদী কথাগুলো বলে রেগে চলে গেল কান্না করতে করতে। সাজু রাইসার দিকে তাকিয়ে বলল, আই এম সরি, আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। সাজু রাইসার দিকে তাকিয়ে বলল। সাজু রাইসার কাছে গিয়ে রাইসার হাত ধরল। আরুষ মিষ্টি করে হাসি দিয়ে বলে, আরে যে ভালোবাসে তাকে মূল্য দাও, যে বাসে না তাকে নিয়ে ভাবার কোনো মানেই হয় না। আরুষ, তুমি সবার চোখে আজ খারাপ হলে। যদি আরেকটা সময় পাওয়া যেত, আমি প্রতিবারই তোমার মতো খারাপকে বারবার চাইতাম। আমাকে ক্ষমা করে দিও। রাইসা কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আরুষ মুচকে হাসি দিয়ে বলল, ভাইয়া যান, বউয়ের পাশে দাঁড়ান, এভাবে এখানে বসে থাকলে হবে? সাজু উঠে চলে গেল। নদীর আম্মু বলল, বাবা, তোমার কি ক্ষতি করেছিল আমার মেয়েরা? কেন তাদের নিয়ে এভাবে খেলা করলে? আম্মু চুপ করো প্লিজ, যা জানো না তা নিয়ে কথা বলো না। রাকিব চুপ থাক, বেশি কথা বলিস না। আন্টি আপনার যা মন চায় বলেন। আমি জানি আমি খারাপ, আমাকে শাস্তি দিলেও দিতে পারেন। আরুষ, তুই এত বেহায়া কেন? আমাকে বুঝা। তুই বেহায়ের মতো হাসি কোন হিসাবে দুটা মেয়ের মনে আঘাত দিয়ে ভালো থাকবি ভাবছিস নাকি? ভালো থাকা আমার আম্মু, আমার কপালে ভালো থাকা লেখা নাই। আমি তো বখাটে খারাপ ছেলে, আমার আবার কিসের ভালো থাকা? তোর জন্য এভাবে সবার সামনে ছোট হব কখনোই ভাবিনি। বেআইন, আমার সন্তানের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর আরুষ, এখান থেকে চল, আর কখনো এই বাসায় তুই আসবি না। বৌমা রাগ করেছে, অভিমান হয়েছে, সব ঠিক হলে আমি বৌমাকে নিয়ে যাব। এখন চল এখান থেকে। আরুষকে আতিয়া ওর আম্মু ধরে নিয়ে যেতে লাগলো। রাকিব আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরুষ বাসা থেকে বের হয়ে গেল। 1 ঘন্টা জার্নি করে আরুষ বাসে চলে গেল। আতিয়ার সাথে সিঁড়ি বয়ে রুমে চলে গেল।
আতিয়া আরুষকে খাটে বসিয়ে দিয়ে বলল, ভাইয়া, আমার কেন জানি মনে হয় তুমি রাইসা আপুকে ঠকাও নাই। আমার মন বলে এখানে অন্য কোনো কাহিনী আছে। তুমি তো অনেক ভালো, আমি তো তোমাকে খুব ভালো করে চিনি, তুমি এমন করতে পারো না। আতিয়ার কথা শুনে আরুষের চোখের কোণায় পানি চলে আসলো। আতিয়াকে কাছে বসিয়ে বলল, সত্যি মিথ্যা না হয় বাদ থাক, বাট আমার প্রতি তোর এত বিশ্বাস কেন তোর? আমি জানি আমার ভাইয়া এমন কাজ করতে পারে না। আমার ভাইয়া বেস্ট ভাইয়া। আমি সব সময় দেখছি আমার ভাইয়া নারীকে কতটা সম্মান করে। আমার ফ্রেন্ডরা তোমার সাথে কত পাগলামি করত, তুমি কখনোই ওদের ছোট বোন ছাড়া কিচ্ছু ভাবো নাই, সব সময় ওদের বোঝাতে। কখনোই আমি তোমাকে দেখি নাই কারো দিকে খারাপভাবে তাকাতে। কেউ কষ্ট পাক এমন কিছু কখনোই তোমাকে করতে দেখি নাই। সেখানে তুমি কেন নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দেবে, এটা মানতে কষ্ট হচ্ছে। আরুষ আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, ধন্যবাদ বোন আমার। যাই হোক, ওইসব বাদ দে। চকলেট খাবি? না ভাইয়া। ওকে, পরে যেন চাস না। ড্রয়ের ভিতরে আছে, আমাকে দে, আমার খেতে ইচ্ছে করছে। আতিয়া ড্রয়ারের চাবি নিয়ে ড্রয়ার খুলতেই আতিয়া লোভ সামলাতে না পেরে 5টা চকলেট নিয়ে একটা আরুষকে দিয়ে বলল, এই শোনো তো, আমার পছন্দে তোমার খাওয়া ঠিক হবে না, তাই তোমার একটাই দিলাম। আতিয়ার কথা শুনে আরুষ হাসতে লাগলো। আরুষ শেষে বলে, হ্যাঁ আমি জানি তো, আমার কপালে একটা জুটবে, আমারটা খুলে দে। আর হ্যাঁ, একটা কথা বলি। কি? আগে চকলেট খাওয়া শেষ করি, তারপর বলি। আরুষ চকলেটটা খেতে লাগলো। খাওয়া শেষ হইলে বলল, আসলে তোর ড্রয়ার চকলেটগুলো ক্ষুধা লাগছিল, খেয়ে ফেলছি। এই 6টা বেঁচে আছে। আরুষের কথা শুনে আতিয়া রাগে বলল, ভাইয়ার বাচ্চা, তোমাকে তো আমি এই জন্যই তো বলি আমার চকলেটগুলো কোথায় গেল। আমি ভেবেছিলাম বিয়েতে পিচ্চিরা এসেছিল, ওরা হয়তো খাইছে। তোমাকে তো আমি। আরে আরে, আমার অবস্থাটা তো দেখ। এই অসুস্থ ভাইটার উপরে একটু তো মায়া কর। অসুস্থ হয়ে বেঁচে গেলে, না হইলে তোমার মাথার একটা চুলও রাখতাম না। এটা কথাকার, নিজে কিনতে পারে না, আমারটা খালি খাওয়ার লাগে ওনার। চুপ কর, চুরি করে খাওয়ার মজা আলাদা। আর নিজে এত ভালো সাজিস না। তুই যে আমার চিপসগুলো খেয়ে ফেলছিস, আমি একবারও কিছু বলছি? আতিয়া জিহবাই কামড় দিয়ে বলে, মানে আমি খাই নাই, মনে হয় বাচ্চারা খাইছে। জি, ক্যামেরায় ধরা পড়েছে, আতিয়া নামে বাচ্চাটা খাইছে। চুপ থাকো, আমার ভাইয়েরটা আমি খাইছি, তোমার কোনো সমস্যা? একদম না। তাহলে কথা বলো না। যাই হোক, আমি গেলাম, যদি দরকার হয় তাহলে কল দিও। ওকে, যা। আতিয়া চলে গেল। আরুষ নদীর কথা ভাবতে লাগলো। এদিকে নদী উপর হয়ে শুয়ে থেকে কান্না করছে। রাকিব ভয়ে ভয়ে রুমে ঢুকলো। রাকিব নদীকে ডাক দিতে গিয়েও ভয় পেতে লাগলো। অনেকটা সাহস নিয়ে বলল, আপু। নদী রাকিবের কণ্ঠ শুনে রেগে উঠে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই আমাদের নিজের পেটের ভাই হয়ে কিভাবে পারলি এমন করতে? তুই সব কিছু জানার পর তোর বন্ধুর সাপোর্টে কিভাবে থাকতে পারলি? তোর লজ্জা লাগে না দুই বোনের লাইফে বন্ধুকে ঢুকিয়ে দিতে? আমাদের কষ্ট পেতে দেখে তোর অনেক ভালো লাগছে না? কোনো সৎ ভাইও তো তাদের বোনের সাথে এমন করবে না। তোর কাছে বোনদের থেকে বন্ধু বড় হইল? তুই কিভাবে পারলি? তুই যখন জানতে পারলি আমাকে ওই বিয়ে করতে চাচ্ছে না, উল্টা তুই ওকে বুঝিয়ে আমাকে বিয়ে করার জন্য কেন করলি আমাদের সাথে এমন? নদী রাকিবের কলার ধরে ঝাঁকাতে লাগলো। রাকিব নদীকে জড়িয়ে ধরে বলল, আপু শান্ত হও, তুমি আরুষকে ভুল বুঝছো। নদী রাকিবের কথা শুনে আরো রেগে গিয়ে থাপ্পড় মেরে বলে, এত কিছু হওয়ার পর তুই ওই আরশের দিকে টানছিস? তুই আসলে আমাদের ছোট ভাই। আরে আমি তোকে কত আদরে বড় করেছি, আমি তোকে সন্তানের মতো বড় করেছি, আর তুই কিনা আমার ক্ষতি চেয়ে গেলি? এত কিছু হওয়ার পরও তুই আরশের দিকে টানছিস? হ্যাঁ টানছি, হ্যাঁ আমি তোমাদের ক্ষতি চাচ্ছি। শোনো আপু, আরুষ যা যা বলেছে সব কথা উল্টাই ছিল। আরুষ রাইসা আপুর সাথে বেইমানি করে নাই, রাইসা আপু নিজে আরুষের সাথে বেইমানি করছে। রাইসা আরুষকে ধোকা দিচ্ছে বলতে লজ্জা লাগলে এটাই সত্যি। রাইসা আপু আরুষকে ধোকা দিয়ে সাজু ভাইয়াকে বিয়ে করছে। 3 বছর রিলেশন করার পর রাইসা আপু আরুষকে বলে তাদের এটা ভালোবাসা ছিল না, এটা নাকি ভালো লাগা ছিল। আরুষের প্রতি তার মন উঠে গেছে। আরুষ মোটেও খারাপ ছেলে না,
ওই খারাপ হইলে কখনোই রাইসা আপুর সাথে রিলেশনে মেনে নিতাম না, ওকে খুন করে ফেলতাম। এসব কি বলছিস? তাহলে আরুষ যে বলল। আমি জানি না আরুষ কেন মিথ্যা বলল। হয়তো রাইসা আপুকে সবার সামনে ছোট করতে চায় নাই, হয়তো সাজু ভাইয়ার সাথে সম্পর্ক নষ্ট না হয় তাই নিজের উপরে দোষ চাপিয়ে নিল। এখানে সত্যিটাই বললেই সবার চোখে রাইসা আপু ছোট হয়ে যেত। যত কথা আরুষ শুনল সব রাইসা আপুকে শুনতে হইল। তুমি যেমন বললে যে 3 বছরের ভালোবাসা মানুষকে সহজে ছেড়ে দেয়, তো তোমাকে সেখানে ছেড়ে দিবে না তার কোনো নিশ্চয় আছে? এটাই সাজু ভাই বলতে পারতো, সেই জন্য হয়তো নিজের ঘাড়ে নিয়েছে। রাকিবের কথা শুনে নদী থমকে গেল। নদীর নিজের উপরে রাগ হতে লাগলো। রাকিব নদীকে বসিয়ে দিয়ে বলল, আপু, আরুষ আমার বন্ধু, এজন্য বলছি না। আরুষ আসলে অনেক ভালো ছেলে, তুমি ওকে বোঝার চেষ্টা করো, দেখো তুমি বুঝতে পারবে। আমরা দুইজন সবসময় একসাথে থেকেছি। আমি মাঝে মাঝে দুষ্টুমি করলে ওই আমাকে রাগ দেখাতো, রাইসা আপুকে বলে মার খাওয়াতো। রাইসা আপুর সাথে রিলেশনে গিয়েছিল, ওর নাকি আপুকে অনেক ভালো লাগছিল, বিয়ের জন্য চয়েস করে রাখে। আর টুকটাক কথা বলতো যাতে অন্য কেউ বিয়ে করতে না পারে। পড়াশোনা শেষ হইলে দুইজন বিয়ে করে নিবে। ওই আপুকে বলেও দিয়েছিল যদি বিরক্ত লাগে ওকে বা আপুর মনে হয় আরুষের সাথে থাকা সম্ভব না, আরুষকে বললে আরুষ তার লাইফ থেকে চলে যাবে। আমাকে আগে কেন এসব বলস নাই? আমি না বুঝে ওকে কত কিছু বলে দিলাম। আমার বোঝার ভুল হয়েছে, আমি ওর ভালো স্ত্রী হতে পারি নাই। আপু, আরুষ হয়তো রাইসা আপুকে একটু হলেও মনে পড়ে, বাট ওই তোমাকে এখন ভালোবাসে। অ্যাক্সিডেন্ট সময় ওই বিড়বিড় করে তোমার নামটাও মুখে নিচ্ছিল। রাকিবের কথা শুনে নদী কান্না করতে লাগলো। রাকিব বলে ওঠে, আপু, তুমি চলে যাও, আরুষের সাথে কথা বলে সব মিটমাট করে নাও। আরুষকে প্রমিস করিয়ে নাও গা। ওই যা প্রমিস করে ওটাও কখনোই ওই ভাঙে না, যত কষ্ট হোক কখনোই ওটা ভাঙবে না। আমি কোন মুখ নিয়ে ওর সামনে যাব? আমি ওর স্ত্রী হয়ে ওকে বিশ্বাস করতে পারলাম না, ওকে চিনতে পারলাম না। তোর আপু, এইসব কথা রাখো, কয়েকদিনে কি মানুষ চেনা যায় না কি? আর ওই তোমার উপরে মোটেও রাগ করে নাই, ওই ভালো করে জানে তুমি রাগের মাথায় ওই সব বলছো। তুমি চাও তো, ওই অসুস্থ, এখন ওর পাশে তোমাকে দরকার। হ্যাঁ, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। নদী চোখ মুছে লাগেজ গোছাতে লাগলো। আর এদিকে আরুষ ঘুমিয়ে গেল। আরুষের ঘুম ভাঙলে দেখে নদী ওর পাশে ঘুমিয়ে আছে। আরুষ নদীকে দেখে মুচকে হাসি দিয়ে নদীর দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নদীর ঘুম ভেঙে গেলে আরুষকে তাকাতে দেখলো। আরুষ নদীকে তাকাতে দেখে চোখ বন্ধ করে ফেলল। নদী আরুষের কাছে গিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিলে আরুষ অবাক দৃষ্টিতে তাকালো, চোখ বড় বড় করে ফেলল। নদী মিটিমিটি হাসতে লাগলো। 3 মিনিট পর ছাড়লে নদী নিঃশ্বাস ফেলে আরুষের দিকে তাকাতেই আরুষ বলে, আরে বাবা, আমার বউ দেখি রোমান্টিক হয়ে গেছে, কিন্তু আমার মতো বাচ্চা একটা পোলার উপরে এমন অত্যাচার করা কি ঠিক হইল? যদি নিঃশ্বাস বন্ধ হয়ে উপরে চলে যেতাম। নদী আরুষের মুখে হাত দিয়ে বলল, উপরে যেতে দিব না, আদর দিয়ে ভালোবাসা দিয়ে মেরে ফেলবো। আরুষ নদীর কথা শুনে ভিক করে হেসে বলল, ওইভাবে মরলে খারাপ হয় না, আসলে একটু সুখে নিয়ে মরি। আরুষ বাম হাত দিয়ে টান দিয়ে নিজের উপরে ফেলতেই ব্যথা পেয়ে গিয়ে বলল, আহ। নদী আরুষের ব্যথার জায়গায় চুমু দিয়ে বলল, এভাবে টান দেয় কেউ? নিজেই তো ব্যথা পেলে, আমাকে বললে তো আমি আসতে তোমার কাছে চলে আসতাম। তাই নাকি? আরুষ নদীর কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, নদী, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিষয়টা জানাই নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে না বুঝে অনেক কিছু বলেছি। তোমার জায়গায় আমি থাকলে আমিও বলতাম ওইটা কোনো ব্যাপার না। বাট নদী, আল্লাহর কসম করে বলছি, তোমার বোন আমার ফার্স্ট লাভ। আর কোনো মেয়ের সাথে আমি রিলেশনে জড়াই নাই। আর আমি তো অতীত পাল্টাতে পারবো না, কিন্তু আমি অতীত না ভেবে তোমাকে নিয়ে ভাবতে চাই। তোমাকে ছাড়া আমি আর কারো কথা ভাববো না, প্রমিস। প্লিজ, তাও আমার উপরে রাগ করে থেকো না। তুমি যদি আমার উপরে রেগে থাকো, অখুশি থাকো, তাহলে যে আমি পরপারে গিয়েও শান্তি পাবো না। নদী আরুষের চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিতে নিতে বলল, আমি তোমার উপরে আর রাগ করে নেই আরুষ, তুমি আমার হাজবেন্ড, আমার লাইফে তুমিই সব। তুমি যদি অন্য কারোর প্রতি আসক্ত থাকো সেটা আমি কিভাবে মেনে নিব বলতে পারো? আমি জানি, এই জন্যই তো প্রমিস করছি আমি আর কাউকে নিয়ে ভাববো না। তুমি আমার বর্তমান ভবিষ্যতে জীবনসঙ্গী, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাও না।
আমি কোনো ভুল করলে আমাকে সোজা বলবে আমি এটা করছি। কথা লুকিয়ে নিজেকে কষ্ট দিও না। যা হবে নিজেদের ভিতরে কথা বলে মিটিয়ে নিব। প্রিয় মানুষ অবহেলা করার যন্ত্রণা যে মৃত্যু থেকে কঠিন, যা সহ্য করার ক্ষমতা আর আমার নাই। আমি প্রমিস করছি আমি আর তোমাকে ভুল বুঝবো না। আমার বোঝা উচিত ছিল আমার স্বামী খারাপ হইতে পারে না। আমি ধর্ষিতা জেনে যে ছেলে এত সহজে আমাকে মেনে নিতে পারলো সে কখনোই খারাপ হতে পারে না। আসলে রাইসাকে তোমার প্রতি ভালোবাসা, রাইসার জন্য তুমি সজ্ঞানে আসছো, বিষয়টা আমি মেনে নিতে পারছিলাম না। আরে ধ্যাত কচু, আমি স্বপ্নে দেখি তোমাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। আমি তোমাকে বাঁচাতে পারছি না, মাটিতে পড়ে আছি। আমার সামনে তোমাকে অন্য কেউ স্পর্শ করছে। আমি বাধ্য হয়ে মাটিতে লুটিয়ে আছি। এই স্বপ্ন দেখে জেগে গেছি কচু। আরুষের কথা শুনে নদী ভ্রু কুচকে তাকালো। নদী বলে ওঠে, তোমার চোখের পানি দেখে আমি ভাবলাম রাইসার কথাগুলো শুনে কান্না করছো। আমি কত কিনা ভেবে নিলাম। বউ বলে কথা উল্টাপাল্টা ভাববে, এটাই তো স্বাভাবিক। ফাজিল, আমি অন্য কিছু ভেবে কষ্ট পাইছি, কত কান্না করছি। নদীর কথা শুনে আরুষ হাসতে লাগলো। আরুষের হাসি দেখে নদীও হাসতে লাগলো। নদী আরুষের মুখ 2 হাত দিয়ে ধরে ঠোঁটে একের পর এক কিস করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কান্না করানোর জন্য তোমাকে কিস দিতে দিতে মেরে ফেলবো। আরুষ নদীকে বুকের সাথে জড়িয়ে ধরে হেসে দিয়ে বলল, পাগলি বউ আমার।